শেখ মুজিবুর রহমান তার কাছে যখন এই খসড়া সংবিধানের প্রস্তাবটা উপস্থাপিত হলো, তিনি ডক্টর কামাল হোসেনকে এবং তার সাথে যারা যারা উপস্থিত ছিলেন এখানে, তার মধ্যে ছিলেন আজাদির প্রতিষ্ঠাতা সম্পাদক, তো তাদেরকে বললেন, চট্টগ্রামের যে দৈনিক আজাদি, হ্যাঁ, তো তিনি গণপরিষদের একজন সদস্য ছিলেন। তো শেখ মুজিবুর রহমান তাদেরকে বলেন যে সংবিধানের ওই প্রস্তাবগুলো পরিবর্তন করতে, যে প্রস্তাবগুলোতে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একভাবে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে, এবং সেগুলোকে সংস্কার করে সেগুলোকে বদলে তিনি যেন প্রশ্নাতীত একটা ক্ষমতা পান, নিয়োগের বেলায় কিংবা এখানকার রাষ্ট্রীয় যে কমিশনগুলো সেগুলো কীভাবে কাজ করবে কিংবা রাষ্ট্র কীভাবে চলবে, সেই ক্ষেত্রে প্রায় বলা যায় যে একটা জবাবদিহিতাহীন সংবিধান আমাদের দেশে কায়েম। এইটার ক্ষেত্রে ৭২ সালের বদরুদ্দীন ওমর একটা লেখা লিখেছিলেন এবং তিনি ওই সময় বলেছিলেন যে আমাদের যে ৭০ অনুচ্ছেদ সেটা এমন একটা সংবিধান প্রণয়ন করেছে যেটা সকল ক্ষমতা একটা দলের হাতে এবং দলেরও সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কায়েম করে, মানে দেশটা চলে যাচ্ছে দলের হাতে আর দল চলে যাচ্ছে একজন ব্যক্তির হাতে। তো বদরুদ্দীন ওমরের এই ৭২ সালে একটা লেখা আ কনস্টিটিউশন ফর পার্মানেন্ট এমার্জেন্সি, এটাতে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে যদি কোনো কারণে আওয়ামী লীগ উচ্ছেদ হয় এবং তাদের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান না থাকেন, ওইটা ছিল ৭২ সালে তার ভবিষ্যৎবাণী, তাহলে বাংলাদেশের সামরিক শাসন আসবে। কারণ এই যে এই ঘটনার মধ্যে দিয়ে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে, জবাবদিহিতাকে ধ্বংস করা হচ্ছে, তার ফলে হচ্ছে যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান আর তৈরি হবে না। ফলে যে একটা মাত্র প্রতিষ্ঠান ঔপনিবেশিক ধারাবাহিকতার কারণে টিকে থাকতেছে, সেনাবাহিনী, তারা রাষ্ট্র ক্ষমতাটা নিয়ে নেবে। এই ভবিষ্যৎবাণীটা কিন্তু ফলেছিল। বাইনারির বাইরে পডকাস্টে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন লেখক, প্রাবন্ধিক, সমাজচিন্তক ফিরোজ আহমেদ। ফিরোজ ভাই, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত জানাই। আপনাকে এবং দ্য পোস্টের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। ভাই, আপনি তো একাধারে লেখালেখি করেন, রাজনৈতিক ভাষ্যকার, আবার এই অভ্যুত্থানকে, মানে জুলাই অভ্যুত্থানকে খুব কাছ থেকে দেখছেন। তো আমরা আমাদের পডকাস্টে আসলে এই জুলাইটাকে সেন্টার করেই আমরা আসলে ভাবতে চাচ্ছিলাম, এবং এইটার পূর্বপার মানে জুলাই অভ্যুত্থান, মানে যেটা এখানকার আমাদের অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ একটা বাকবদল, এই জায়গাটাকে যদি বুঝতে চাই তাহলে কোনখান থেকে আলাপটা শুরু করব? আমার মনে হয় এই জুলাই অভ্যুত্থানকে বুঝতে গেলে এর সাদৃশ্য কার সাথে আছে সেইখান থেকে বোঝাটা দরকার, এবং আমার ধারণা যে এর কিছুটা সাদৃশ্য আছে ৯০-এর সাথে, অনেক বেশি সাদৃশ্য আছে ৬৯-এর সাথে। এবং ৯০-এর গণঅভ্যুত্থানের একটা সুবিধা এবং অসুবিধার দিক ছিল যে সেটা কতগুলো রাজনৈতিক দল বা জোট নিয়ন্ত্রণ করত এটাকে, ফলে এটার গতিবিধি ছিল নির্ধারিত কোন দিকে সে যাবে। ৬৯-এর গণঅভ্যুত্থানের একটা বিষয় ছিল যে সেখানে রাজনৈতিক দলগুলো যেমন খুব শক্তিশালী আকারে ছিল, তেমনিভাবে নানান শ্রেণীর সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, শ্রমিক সংগঠন, এটা আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাইয়ে যে বর্ণনাটা আমরা পাই যে লাখে লাখে শ্রমিক যেমন নেমে আসছে, আদমজি থেকে শ্রমিকরা আসছে, আবার বিশ্ববিদ্যালয়ের কিংবা কলেজের শিক্ষার্থীরা গোটা দেশে একটা গণ আন্দোলনের পরিবেশ তৈরি করছে, জেলা থানা পর্যন্ত সকল জায়গাতে। মানে ৬৯-এর বহু বর্ণনায় পাওয়া যাবে যে এমন কোনো সরকারি অফিস নাই যেটাতে জনগণ তার দখলে নিয়ে নেয়নি। ফলে জনগণের শক্তির একটা বহিঃপ্রকাশ সেখানে ছিল। এই প্রকাশের সাথে আসলে ৯০-এর কিছুটা সাদৃশ্য আছে, কিন্তু ৯০-এ আবার অন্য একটা ব্যাপার যে ৯০ নাই ২৪-এর অন্য একটা ব্যাপার যেটা ওই দিক থেকে আরও বেশি অবয়বহীন। এর রাজনৈতিক নির্দেশনার চাইতে এটাতে অনেক বেশি ছিল মানুষের যে ক্রোধ, ক্ষোভ এবং মানুষকে রাজনীতি করতে না দেওয়া, তার বিরুদ্ধে একটা প্রবল প্রকাশ। ফলে এইটার আমরা এখনও যেটা দেখতে পাচ্ছি যে সে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট দিকে দানা বাঁধে নেয় এই গণঅভ্যুত্থান, এবং অনেকগুলো সম্ভাবনা, অনেকগুলো শক্তির বিকাশ এইখানটাতে ঘটছে, নতুন এবং পুরনো নানান শক্তির সমাবেশ এখানে ঘটছে। এবং আমি নিশ্চিত যে আমাদের ভবিষ্যৎ রাজনীতির একটা, আপনি যেটা বললেন বাকবদল, এটা অবশ্যই। এবং একই সাথে আমি বলবো যে আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে নানান রাজনৈতিক শক্তিগুলো জড়ো হয়েছিল, তাদের পুরনো শক্তিগুলোর শেষ চিহ্ন সম্ভবত এটার মধ্য দিয়ে একটা একটা
নতুন পর্যায়ে এসে তারা কতক্ষণ থাকবে কি থাকবে না সেটা এটার মধ্যে দিয়ে একভাবে নির্ধারিত হবে। আরেকভাবে যেটা ঘটবে যে বাংলাদেশের যে নতুন জনগোষ্ঠী তৈরি হয়েছে, যারা তাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হয়তো তাদেরকে তাড়িত করে, কিন্তু এতদিন ধরে যারা মুক্তিযুদ্ধের নামে রাজনীতি করে আসছেন, দখলদারিত্ব করে আসছেন, ব্যবসা করে আসছেন, সেইটাকে আসলে প্রশ্নবিদ্ধ করা এবং সেটা থেকে বের হওয়া, সেই সম্ভাবনাও এটার মধ্যে থেকে ঘটে। এবং 69-এর সাথে আমি আরেকটা মিলের কথা বলি, শেষ করব, যে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে 69-এর পর 71 এসেছিল, এটা অকারণে না। 69 সাল যে ঐতিহাসিক দাবি দাওয়া এবং প্রশ্নগুলো তুলেছিল, সেটা 69-এ মীমাংসিত হয়নি। সেই কারণে একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের দরকার পড়েছিল, এবং এটা কিভাবে ঘটেছিল সেটা একদমই অন্য আলাপ। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে 69-এর জেরে আসলে 71 হয়েছিল, এবং ওই কারণেই আমার মনে হয় যে 24 এখনো অসম্পূর্ণ আছে, এবং 24-এ দাবি দাওয়াগুলো হয়তো অনেকখানি মূর্ত হয় নাই, অনেকগুলো বিষয় এখন অস্পষ্ট, কিন্তু যে যে সামাজিক শর্ত এবং সম্ভাবনা এই জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে এই 2024 সাল পর্যন্ত, সেইটাকে আমাদের রাষ্ট্র যন্ত্র কাঠামো বা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় বলি, পুলিশ বলি, সামরিক বাহিনী বলি, এই প্রতিষ্ঠানগুলো ধারণ করতে পারেনি বলে তার বিস্ফোরণটা ঘটেছে, খোলসটাতে কিছু ফাটল দেখা গিয়েছে। কিন্তু এই রাষ্ট্রযন্ত্রের খোলস আর জনগণের সম্পর্কটা কি হবে এটা এখনো নির্ধারিত হয় নাই। সেই কারণে আমি আশাবাদী যে আমরা 24-এর আরো অনেকগুলো ঢেউ সামনের দিনে দেখতে পাবো। ওকে ভাই, তাহলে সেই জায়গা থেকেই যদি একটু সামনের দিকে আগাই, যে ধরেন ব্যক্তি হিসেবে আপনাকে আমরা দুইটা জায়গায় দেখতে পাই, মানে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত যেই চেহারাতে আর কি। একদিকে যেমন আপনি সংবিধান সংস্কার কমিটির সাথে যুক্ত ছিলেন, আবার আপনাকে খুব সোচ্চারভাবে দেখা যায় যে কি বিভিন্ন সামাজিক ইস্যুতে শক্তিশালী মতামত দিচ্ছেন আপনি। তো এইটা তো একে হচ্ছে যে কি খুবই বিরল একটা বিষয় যে সাহসিকতার সাথে আপনি এই জিনিসগুলোকে দেখতেছেন। আবার অন্য আরেকটা জায়গায় হইতেছে যে এখানে যে ধরেন এই যে বিভিন্ন সংস্কার কমিশনগুলো গঠিত হইলো, সেখান থেকে বিভিন্ন আমরা প্রস্তাবগুলো দেখতে পাচ্ছি, আবার এগুলা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে আলাপ হচ্ছে। যেমন সংবিধান সংস্কার কমিশনের কথা যদি আমরা বলি, সবচেয়ে বড় সমালোচনার জায়গাটা এখানে যেটা আসে যে ধরেন আমরা কি এমন একটা সংবিধান তৈরি করতে চাচ্ছি যেখানে ধরেন প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতাই থাকবে না, ধরেন দুই কক্ষ হয়ে গেলে কি আলটিমেটলি এই দলগুলোর আসলে কিছুই করা থাকবে না। এই ধরনের সমালোচনাগুলো যেমন আসতেছে, আবার একই সাথে যে ধরেন ওই নির্বাচন ব্যবস্থার যে পরিবর্তনগুলোর কথা আসতেছে, সেখানেও আমরা বিভিন্ন ধরনের এই দ্বিমতগুলোকে দেখতে পাচ্ছি। তাইলে এই সবকিছুকে সাথে নিয়ে আসলে কতটুকু সংস্কার সম্ভব, আর এটা সম্ভাবনা কতটুকু দেখতে পান? ধন্যবাদ। এটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমরা এই পর্যায়ে এসে বলতে পারি যে সম্ভবত আমাদের জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে আমরা সামনের দিনে আরো অনেক দ্বন্দ্ব সংঘাত ডেকে আনবো কিনা, সেটা নির্ভর করবে আমাদের রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রশ্নে কতখানি একমত হচ্ছে। তো এটাতে আসলে 72 সালের সংবিধান যে কারণে সংস্কার কিংবা বদল বা রূপান্তরের প্রশ্ন আসছে, ফলে 72 সংবিধানের এই বৈশিষ্ট্যটা নিয়ে আলাপ করা দরকার। 72 সংবিধান যে তৈরি হয়েছিল তার মধ্যে একদিকে ছিল একটা মুক্তিযুদ্ধ পরবর্তী সময় নানান আশা আকাঙ্ক্ষার চাপ, সেটা আপনারা এই 72 সংবিধানের নানান প্রতিশ্রুতির মধ্যে দেখতে পাবেন। একই সাথে 72 সংবিধানের একটা বড় দিক হচ্ছে যে আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধের একক অধিকার দাবি করে, কায়েম করে, এবং এটাকে আমি বলবো যে কিছুটা আন্তর্জাতিক এবং বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তার চাপে ও তাপে এটাকে একভাবে বাংলাদেশে কায়েম করতে সক্ষম হয়। এবং এটাতে আপনারা যদি মূলধারা 71 বইটা পড়েন, মজিদুল হাসানের লেখা, সেখানে আপনারা দেখবেন যে মুজিব বাহিনী বলে একটা আলাদা বাহিনীও মুক্তিযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল, যেটা পরবর্তীতে রক্ষী বাহিনী হিসেবে কাজ করে। এদের কাজ ছিল মুক্তিযুদ্ধপন্থী অন্যান্য যে রাজনৈতিক দল, সংগঠন কিংবা ব্যক্তি, তাদেরকে নিকেশ করা, তাদেরকে ধ্বংস করা। তো এই পরিস্থিতিতে যেটা হচ্ছে যে তার রাজনৈতিক যে ক্ষমতা, একচেটিয়া ক্ষমতা আওয়ামী লীগ কায়েম করে, তার একটা বহিঃপ্রকাশ আমরা 72 সংবিধানের মধ্যে দেখতে পাবো। 72 সংবিধানের সবচেয়ে বিপজ্জনক দিক এটা আমাদের সংবিধান সংস্কার কমিশনে এই বিষয়ে একটা ঘটনার উল্লেখ অর্থনীতিবিদ মইনুল ইসলাম করেছেন, এবং আমার কাছে মনে হয় যে এই ঘটনাটা এত তাৎপর্যপূর্ণ যে এই বিষয়টা বারবার বলাও দরকার।
আমাদের কমিশনে মইনুল ইসলাম, যিনি একসময় ছাত্রলীগ করতেন এবং আপনার সকলে জানেন যে তিনি একভাবে মুক্তিযুদ্ধপন্থী কিংবা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল একজন বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। আবার তার ব্যক্তিগত সততা নিয়েও একটা প্রশংসা সর্বস্তরে আছে। আমি তার সাক্ষ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। তো তিনি বলছেন যে শেখ মুজিবুর রহমান তার কাছে যখন এই খসড়া সংবিধানের প্রস্তাবটা উপস্থাপিত হলো, তিনি ডক্টর কামাল হোসেনকে এবং তার সাথে যারা যারা উপস্থিত ছিলেন এখানে, তার মধ্যে ছিলেন আজাদির প্রতিষ্ঠাতা সম্পাদক, তো তাদেরকে বললেন, চট্টগ্রামের যে দৈনিক আজাদি, হ্যাঁ, তো তিনি গণপরিষদের একজন সদস্য ছিলেন। তো শেখ মুজিবুর রহমান তাদেরকে বলেন যে সংবিধানের ওই প্রস্তাবগুলো পরিবর্তন করতে, যে প্রস্তাবগুলোতে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একভাবে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে এবং সেগুলোকে সংস্কার করে সেগুলোকে বদলে তিনি যেন প্রশ্নাতীত একটা ক্ষমতা পান নিয়োগের বেলায়, কিংবা এখানকার রাষ্ট্রীয় যে কমিশনগুলো সেগুলো কীভাবে কাজ করবে, কিংবা রাষ্ট্র কীভাবে চলবে, সেই ক্ষেত্রে প্রায় বলা যায় যে একটা জবাবদিহিতাহীন সংবিধান আমাদের দেশে কায়েম হয়। তো এইটার ক্ষেত্রে ৭২ সালের বদরুদ্দীন ওমর একটা লেখা লিখেছিলেন এবং তিনি ওই সময় বলেছিলেন যে আমাদের যে ৭০ অনুচ্ছেদ সেটা এমন একটা সংবিধান প্রণয়ন করেছে যেটা সকল ক্ষমতা একটা দলের হাতে এবং দলেরও সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কায়েম করে। মানে দেশটা চলে যাচ্ছে দলের হাতে আর দল চলে যাচ্ছে একজন ব্যক্তির হাতে। তো বদরুদ্দীন ওমরের এই ৭২ সালে একটা লেখা আ কনস্টিটিউশন ফর পার্মানেন্ট এমার্জেন্সি, এটাতে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে যদি কোনো কারণে আওয়ামী লীগ উচ্ছেদ হয় এবং তাদের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান না থাকেন, ওইটা ছিল ৭২ সালে তার ভবিষ্যৎবাণী, তাহলে বাংলাদেশের সামরিক শাসন আসবে। কারণ এই যে এই ঘটনার মধ্যে দিয়ে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে, জবাবদিহিতাকে ধ্বংস করা হচ্ছে, তার ফলে হচ্ছে যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান আর তৈরি হবে না। ফলে যে একটা মাত্র প্রতিষ্ঠান ঔপনিবেশিক ধারাবাহিকতার কারণে টিকে থাকতেছে, সেনাবাহিনী, তারা রাষ্ট্র ক্ষমতাটা নিয়ে নেবে। এই ভবিষ্যৎবাণীটা কিন্তু ফলেছিল। এবং ৭২ সালের পরে ৭৫-এ ১৫ আগস্টের পরে বদরুদ্দীন ওমর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখান আমাদেরকে। এই যে একের পর এক সামরিক শাসন এসেছিল, তারা কেউ ৭২-এর সংবিধান বদলানোর কোনো প্রয়োজন মনে করেনি। তারা বিসমিল্লাহ কায়েম করেছে কিংবা রাষ্ট্রধর্ম আনছে, কিন্তু সংবিধানের যে ক্ষমতা কাঠামো, সেই ক্ষমতা কাঠামোতে কোনো পরিবর্তন আনা নাই। কারণ এই ক্ষমতা কাঠামো সেনাবাহিনীও যদি দেশ শাসন করতে চায় তার জন্য সুবিধাজনক। ফলে বাংলাদেশে যেই ক্ষমতা যেতে চায় সেই সংবিধানের পরিবর্তন করতে চায় না। এইটা আমাদের রাজনীতিবিদরা আসলে একটা ভুল বার্তা জনগণকে দিচ্ছেন। তাদের ব্যাপারে একটা অনাস্থা তৈরি হচ্ছে এবং আমাদের এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ এখন আর ৭১, ৭২, ৭৫, ৮১ সালের বাংলাদেশ নেই, এমনকি ৯০ সালের বাংলাদেশও নাই, যেখানে আগের প্রজন্মের তৈরি হওয়া বিশাল সব নেতার ব্যক্তিগত ভাবমূর্তিতে জনগণ চলবে। এই বিশাল একটা জনগোষ্ঠী, তারা কোনো নেতা, কোনো ব্যক্তির, তার হয়তো কিছু প্রভাব থাকতে পারে, কিন্তু তার হুকুমে কিংবা তার ইয়েতে চলবে, তাকে মুক্তিদাতা মনে করবে, এটার কোনো মনে করার কারণ নেই। এবার আমি সংক্ষেপে জাস্ট শেষ অংশটুকুন বলি। আমার ধারণা যে এই গল্পটা দিয়ে আমাদের সংবিধানের যে ক্ষমতা কাঠামোটা বোঝা যাবে। আমাদের সংবিধান সংস্কার কমিশন, আমি বিশ্বাস করি যে কার্যকরভাবে এই সমস্যাটাকে চিহ্নিত করেছে এবং আপনারা দেখবেন যে আমাদের প্রস্তাবের মধ্যে এমন কোনো প্রস্তাব নাই যেটা প্রধানমন্ত্রীর যে নির্বাহী ক্ষমতা সেইটাকে খর্ব করার চেষ্টা করেছে। তিনি দেশ চালাবেন, স্বাস্থ্যনীতি তার দলের এবং তার একটা প্রতিফলন ঘটবে। চিকিৎসা বলি, আমরা বলি, পরিবহন বলি, কিংবা শিক্ষা বলি, অর্থনীতি কীভাবে চলবে, বাজেট কীভাবে চলবে, তার দলের মতাদর্শের প্রতিফলন সেখানে থাকুক। কিন্তু এটা করতে গিয়ে তিনি যেন অন্যের আইনি অধিকার খর্ব না করেন, তিনি যেন দুর্নীতি দমন কমিশনকে এমনভাবে বানাতে না পারেন যে তাদের দল যদি কোনো দুর্নীতি করে সেটার আর কোনো কেউ দেখভালও করতে পারবে না, তার কোনো জবাবদিহিতা আসবে না, সেটাকে আমরা প্রশ্নের মধ্যে আনতে চেয়েছি। তার মানে যে নিয়োগগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা সংস্থাগুলোর, কমিশনগুলোর, সেগুলো একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে নির্বাচিত হোক, কিন্তু যে নিয়োগগুলো মানে মানে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা সংস্থার বা জবাবদিহিতার সাথে সম্পর্কিত না, তার নির্বাহী ক্ষমতার সাথে সম্পর্কিত, সেটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী করবেন। তার মানে প্রধানমন্ত্রীকে কাজ করার ক্ষমতা দিতে হবে, একই সাথে তার সব কাজকে জবাবদিহিতা রাখতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের মৌলনীতি এবং আমরা সংবিধান সংস্কার কমিশন আসলে এই নীতিটা আগে ঠিক করেছি এবং সেই নীতির আলোকে বাকি সবগুলো প্রস্তাব করেছে। প্রস্তাব নিয়ে ১৯-২০ কম বেশি হতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু এই মূলনীতির বিষয়ে আমার ধারণা যে সকলের একমত হওয়া উচিত যে প্রধানমন্ত্রীকে কাজ করার ক্ষমতা দিতে হবে, কিন্তু তাকে যদি আমরা জবাবদিহিতাহীন রাখি এবং তাকে যদি আমরা এই রাষ্ট্রীয় সব সংস্থায় নিয়োগ দেওয়ার একচেটিয়া অধিকার দিই, কমিশনগুলোতে কিংবা
প্রতিষ্ঠানগুলোতে সেইটা বিপজ্জনক হবে। তাহলে নির্বাচন আগের মতোই হতে থাকবে, দুর্নীতি দমন কমিশন আগের মতোই কাজ করতে থাকবে, এবং বলা যায় যে আমরা পুরনো বৃত্তেই পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যেটা আসলে মানুষ প্রতিহত করবে। মানুষ আসলে 24 সালের পরে আর যাই ঘটুক, তাদের একটা মনোজগতে একটা বড় পরিবর্তন এসছে। আচ্ছা ভাই, এই মানুষের প্রসঙ্গে একটা জায়গায় যেতে চাই, সেটা হচ্ছে মব। ধরেন আপনাকে যদি আমরা ফলো করি, আপনিও মব প্রসঙ্গে অনেক উদ্বিগ্ন। আবার একটা খুব অদ্ভুত ন্যারেটিভ হাজির হচ্ছে, যেমন কালকেই নাহিদ ইসলাম একটা ইন্টারভিউ দেখলাম, বা কিছুদিন আগে প্রেস সচিবের একটা কথা, যদি উনি আবার এটা পরে ব্যাখ্যা করছেন, যে মবকে আসলে মব হিসেবে না, একটা জনতা শক্তি হিসেবে দেখতে পারি। এইটারও হয়তো এক ধরনের একটা তাত্ত্বিক যৌক্তিকতা থাকতেও পারে, কিন্তু এই যে ধরেন একটা যে প্রবণতাটা আমরা দেখতেছি এবং সেটা আশঙ্কাজনক হারে বাড়তেছে, কমার তো সুযোগই নাই। আবার এই যে ধরেন সর্বশেষ কুমিল্লার ঘটনাটার কথা যদি আমরা চিন্তা করি, সেটার পরবর্তীতে যে সোশ্যাল মিডিয়ার মব, এই মব পরিস্থিতি, আবার এইটার থেকে যে এটার কোনো বিচার না হয়, বিচারহীনতা সংস্কৃতি, এইটা কি চলতেই থাকবে? এই বিষয়ে আমি বলি যে এটার বিষয়ে কয়েকটা ভাগে ব্যাপারটাকে ভাগ করে দেখা দরকার। এক হচ্ছে যেমন মব বিষয়ে আপনি যে আমার যে লেখাগুলোর কথা বললেন, সেই বিষয়ে একজন বলেছেন যে এই আমরা যাদেরকে মব বলছি তারা আসলে ইউনিসের শক্তি। আমি আসলে উল্টোটা মনে করি। আমি মনে করি যে ইউনিসের শক্তি বলে কিছু যদি থাকে, সেটা তার জনগণের শক্তি, এবং মব জনগণের বিপরীতে যেটাকে আমি ব্যক্তিগতভাবে দঙ্গল হিসেবে চিহ্নিত করি। কারণ দঙ্গল বলি কেন মবকে, বাংলায় তো একটা শব্দ থাকা দরকার, এই মব পাকানো হয়, মব পাকে, কিংবা মব পেকে ওঠে, একটা তৈরি হয়, সূচনা হয়। সো দঙ্গল এইভাবে পাকানো হয় এবং দঙ্গল তৈরি হয়। সো যেখানে দঙ্গল শক্তিশালী হতে থাকে এবং জনতা দুর্বল হতে থাকে, কারণ জনগণ তখন ভয় পায়, জনগণ ওখানে তার এখতিয়ার প্রয়োগ করে না। তো যেখানে ইতিহাসের যে কোনো জায়গাতে আপনি দেখবেন যে যদি দঙ্গল শক্তিশালী হয়, দঙ্গলকে কেন্দ্র করে হয় কোনো অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসে, আর জনগণ যদি শক্তিশালী হয়, তাহলে সরকারে যেই থাকুক তার উপরে জনগণের একটা চাপ থাকে। সো দঙ্গল এবং জনগণ সম্পূর্ণ দুটো আলাদা জিনিস, এটা আমাদের মনে রাখতে হবে। এবং অধ্যাপক ইউনূস যদি ক্রমাগত মানে যাদেরকে প্রশ্নের আওতায় আনতে চাচ্ছিল আমাদের গণঅভ্যুত্থান, যেখানকার আমলাতন্ত্র, এখানকার পুলিশ প্রশাসন, এখানকার সেনাবাহিনী, এখানে সামরিক গোয়েন্দা সংস্থা, এদেরকে একটা জবাবদিহিতে আনাই ছিল গণঅভ্যুত্থানের একটা বড় আকাঙ্ক্ষা। এটা আমার ধারণা কেউ অস্বীকার করবেন না। কিন্তু যখন দঙ্গল শক্তিশালী হবে, কিছু মানুষ ইচ্ছামতো করে নানান জায়গায় সিদ্ধান্ত নিতে পারবে যে ওখানে ওকে ধরবো, ওখানে মারবো, এটা গুড়ায় দেবো, তাকে তুলে আনবো, কিংবা সে ধর্ম বলে আমি যেটা মনে করি সেই রকম পোশাক পরছে না, আমি যেটা মনে করি সেরকম কাজ করছে না, আমার কাছে যদি মনে হয় যেটা মাজার হচ্ছে শিরকি, তাহলে হচ্ছে আমি যে সেটা ভাঙলাম, এরকম পরিস্থিতি যদি তৈরি করতে থাকি, তাহলে এইটা যে সামাজিক সংকট, নিরাপত্তাহীনতা এবং উদ্বেগ তৈরি করে, সেটা সবসময় সরকারকে বাধ্য করে পুলিশ, সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী এগুলোর উপর নির্ভরশীল হতে। তো ফলে এটা আমাদের পার্থক্যটা খুব পরিষ্কার করে মনে রাখা দরকার যে দঙ্গল জনগণের শক্তিকে সবসময় খর্ব করে, এবং দঙ্গল এই ছোট ছোট খণ্ড খণ্ড টুকরো, তাদের যে সামষ্টিক লব্ধি বল, সেটা সবসময় সেনা শাসন বলি, কিংবা কোনো অগণতান্ত্রিক শাসন বলি, কিংবা কোনো একটা যেটাকে ইংরেজিতে বলা হয় পপুলিস্ট, বাংলা এটাকে কি বলা হয় আমার ঠিক মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু সেরকম শাসন। যেমন ভারতে মোদি, সে কিন্তু দঙ্গল তৈরি করে, এবং সেই যে ভারতের নানান অঞ্চলে তার ধর্ম যেহেতু ব্যাখ্যা করা হচ্ছে একভাবে যে গরু একটা পবিত্র প্রাণী, তাহলে গরুকে রক্ষা করার নামে মুসলমানদের উপর নিপীড়ন করা এবং ওটার জন্য একটা পাহারাদারি বন্দোবস্ত করা, এবং ফলে এই স্বতঃস্ফূর্ত চাকরিহীন হতাশ তরুণরা নিজেদের কোনো একটা এখতিয়ার দেখানোর সুযোগ পায় যে আমরা একটা মুসলমানকে ধরছি, তাকে মারছি। এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে কিন্তু এই যে সামষ্টিক প্রকাশ, এটা বিজেপির ভোট বাক্সে যায়। আবার ইতিহাসের বহু জায়গাতে এই দঙ্গলগুলোকে উপলক্ষ করে সেনাবাহিনী ক্ষমতায় গিয়েছে। কোনো কোনো জায়গায় যদি তারা ক্ষমতায় নাও যায়, সরকারের উপর চাপ প্রয়োগ করে যে আমরা ছাড়া এদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ফলে সরকার চাক বা না চাক ধীরে ধীরে তাদের উপর নির্ভরশীল হতে থাকে। এই সব কিছুর মধ্যে দিয়ে মানুষের গণতান্ত্রিক পরিসরটা কমতে থাকে, তার কাজ করার সুযোগ কমতে থাকে। মানে আমি সম্প্রতি একটা অদ্ভুত জিনিস দেখলাম যে এইটা 24-এর আকাঙ্ক্ষার সাথে কত বিপরীত আপনি ভাবেন, যে সামরিক বাহিনী রাস্তায় সড়ক শৃঙ্খলা রক্ষা করছে বা দেখভাল করছে, নজরদারি করছে। এখানে হেলমেট না পরার জন্য বহু তরুণকে আমি দেখেছি ইউটিউবে নানান ভিডিওতে বা ফেসবুক নানান ভিডিওতে পেটানো হচ্ছে। এখন নিশ্চিতভাবেই হেলমেট না পরাটা অন্যায়, এবং তাদেরকে শাস্তির আওতায় আনা, জরিমানার আওতায় আনা এবং কঠোর নজরদারি ব্যবস্থা করাটা জরুরি।
কিন্তু অন্যদিকে এই যে পেটানো যায় একজন নাগরিককে, এইটা একটা ভয়ঙ্কর দৃশ্য। তো মবের একটা ইয়ের জায়গা হচ্ছে যে এই যে মব শক্তিমত্তা দেখাতে চায়, আমি নিজে দেখাই কিংবা আমার হয়ে অন্য কেউ দেখাক, পুলিশ দেখাক, সামরিক বাহিনী দেখাক, এটা কিন্তু আমি বলবো যে আমাদের 24-এর আকাঙ্ক্ষার পুরো বিপরীত। কিন্তু ফেসবুকে যদি মানুষের মন্তব্যগুলো আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে এটার পক্ষে একটা মতামত আমি দেখতে পাচ্ছি, এবং আমি আগ্রহ নিয়ে এই মতামতগুলো বট কিনা, আইডি কিনা, মানে কৃত্রিম তৈরি করা কিনা, মানে যেহেতু আমাদের জানা আছে যে গোয়েন্দা সংস্থাগুলো এরকম অনেক অজস্র বট আগে তৈরি করে মত তৈরি করতো, তা আমি অনেকগুলো মন্তব্যের যে দেখেছি না এটা সাধারণ মানুষ, এরা কোনোভাবে বট না, কিংবা তার অন্য সামাজিক জীবন আছে। তাহলে এই যে একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছে যে রাস্তায় সেনাবাহিনীটা থাকা দরকার, তার মানে রাস্তা থেকে আপনি কিন্তু জনগণকে সরিয়ে দিচ্ছেন এবং সেনাবাহিনীকে নিয়ে আসছেন। আমি এটা মনে করি যে প্রয়োজন পড়লে অবশ্যই যদি আওয়ামী লীগের লোকজন ফেরত আসার চেষ্টা করে, সন্ত্রাস তৈরি করে, বিধ্বংসী কোনো কিছু করে, এরকম কোনো করার সামর্থ্য আওয়ামী লীগের আছে এটা আমি বিশ্বাস করি না। দল হিসাবে সে নিজেকে নিজে ধ্বংস করেছে, আর তার যে শেষ চিহ্ন ছিল সেগুলোকে জনগণ 24-এ উৎখাত করেছে। আওয়ামী লীগের এই ফেরত আসার অচিরে কোনো সম্ভাবনা আছে বলে আমার আদৌ মনে হয় না। কিন্তু যে কাজটা জনগণ করতে পারতো, যে কাজটা তরুণরা করতে পারতো, যুবকরা করতে পারতো, এমনকি তারা সরকারের প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতার মধ্যে দিয়ে, জনগণের নজরদারির মধ্যে দিয়ে করতে পারতো, সেইখানে মানুষকে এই নিপীড়নের ঘটনাগুলো ঘটছে। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে, একটা বড় অংশ মানুষ, অনেকেই আবার প্রতিবাদও করছেন, আমি যেরকম মনে করি এটা অন্যায়, এরকম মনে করার লোকের অভাব নাই। কিন্তু এই যে একটা আমি বলবো যে স্বতঃস্ফূর্ত আগ্রহ তৈরি করছে এই নিপীড়নটা, বা সমর্থন তৈরি করছে, এইটা আসলে জনগণের মধ্যে মব মানসিকতার, কিংবা এই বেআইনিভাবে আইন কায়েম করা, বেআইনিভাবে আমার কাছে যেটা ঠিক মনে করে সেটা করা, যেহেতু আইন অকার্যকর, সেটার একটা মানে প্রতিফলন এক। আর দুই হচ্ছে মব মানসিকতার, সারা পৃথিবীতে মব মানসিকতার একটা ইতিবাচক, আরেকটা অনেক সময় একটা নেতিবাচক দিক থাকে। আমি বলবো যে মব কখন সহানুভূতি অর্জন করে, মব সহানুভূতি অর্জন করে যখন যে লোকটার বিচার করা উচিত ছিল, যে লোকটাকে মানে তার জেলখানায় তার বাসস্থান হওয়ার কথা ছিল, আপনি সেটা করছেন না, তখন মব মনে করে যে আমার তো আইন হাতে তুলে নেওয়া উচিত। আপনি দেখেন এই যে সিইসি নুরুল হুদার ঘটনাটা, আমরা কিন্তু আমাদের সংবিধান সংস্কার কমিশনে এটা আলাপ করেছি, আমাদের সাথে যখন এই যে নির্বাচন সংস্কার কমিশনের সাথে এই হচ্ছে, সেখানেও আমাদের মধ্যে এই আলাপটা হয়েছে, এবং সরকারের সাথে যতবার আমাদের কথাবার্তা হচ্ছে আমরা লিখেছি যে বাংলাদেশে যারা তিনটা অবৈধ নির্বাচন করেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে অবশ্যই বিচারের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে সেটা যদি আপনি সরকার না করে, তখন জনগণ মনে করে, কিংবা তাদের মধ্যে একটা বৈধতার অনুভূতি তৈরি হয় যে এটা করাটা তাহলে আমার দায়িত্ব, সে তখন এইভাবে আইন হাতে তুলে নেয়। তো কিন্তু এই ক্ষেত্রে সরকারের যে ব্যর্থতা, ওই যে পকেটমারকে কেন মানুষ মেরে ফেলে, কারণ হলো যে সরকার বিচার করবে বলে সে মনে করে না, সে মনে করে পুলিশের সাথে হয়তো পকেটমারের আছে, এই পুলিশের সাথে পকেটমারের সম্পর্ক আছে কিনা সেই বিষয়ে না কোনো মন্তব্য আমরা করছি, কিন্তু মানুষ এটা মনে করে বলে সে আইনটা হাতে তুলে নেয়। একইভাবে সে মনে করে যে এই আওয়ামী লীগের এই বড় বড় অপরাধীদের সরকার ছেড়ে দিচ্ছে, ফলে জনগণ আইন হাতে তুলে নেয়। এইখানে মব একটা সহানুভূতি পায়। আবার অন্যদিকে মবের মধ্যে একটা নেতিবাচক দিকও থাকে, যে তাকে তৈরি করা হয়, এবং সেটা তৈরি করলে একটা বিশেষ মানে কেউ যখন মনে করে যে আমার রাজনীতিটা এটার মধ্যে দিয়ে অগ্রাধিকার পাবে, আমার রাজনীতিটা এটার মধ্যে শক্তিশালী হবে, আমার মানুষগুলো দলবদ্ধ হবে। এই যে নারীদের উপরে হামলা বাংলাদেশের নানান জায়গায় ঘটেছে, মাজারের উপরে হামলা, এই ঘটনাগুলো ঘটেছে, এইগুলো হচ্ছে নেতিবাচক এই দঙ্গল, যেটা আক্ষরিক অর্থেই কোনো না কোনো ক্ষমতা লিপসু জনশক্তি কিংবা তার মতাদর্শে এটা করেছে। এবং যেটা আপনি বললেন যে প্রেশার গ্রুপ হিসাবে বলা, মবকে চিহ্নিত করা, এটা থেকে কিন্তু আমরা এই জিনিসটাই বুঝতে পারি যে তিনি চান এই প্রেশার সমাজে আসুক, ফলে তিনি এই লোকগুলোকে প্রেশার গ্রুপ হিসেবে চিহ্নিত করছেন, তাদেরকে শক্তিশালী করছেন, তাদেরকে উৎসাহিত করছেন। আপনি খেয়াল করেন মুন্সিগঞ্জে যে ছেলেটা এই লঞ্চঘাটে প্রকাশ্যে একটা নারীকে পেটালো এইভাবে, সেই ছেলেটা কিন্তু এখন জামিনে মুক্ত আছে। এইরকম একটা নৃশংস ঘটনা, সে জামিনে মুক্ত আছে। অন্যদিকে নারায়ণগঞ্জে আমি একটা জিসান নামে একটা ছেলের কথা জানি, যে ছেলেটা এই অগস্টের অভ্যুত্থানে সে ছিল এবং সক্রিয়ভাবে কাজ করেছে। আমার মানে 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 কি বলবো, যে আমি যে ছাত্র সংগঠনটা করতাম, ছাত্র ফেডারেশন, সেই ছাত্র ফেডারেশনের একজন সক্রিয় সদস্য সে ছিল। পরবর্তীতে সে সাংবাদিক হিসাবে 24শে গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, এবং নারায়ণগঞ্জের সব সাংবাদিক তার পক্ষে কথা বলছেন। কিন্তু তাকে কিছুদিন আগে, কয়েক মাস আগে, তার বয়স মাত্র 19 বা 20 বছর, তাকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশের উপর হামলার একটা অভিযোগে। যে সেলিনা হায়াত আইভিকে গ্রেফতারের সময়
সে নাকি পুলিশের উপর হামলা করেছিল। এই কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে এরকম একটা ছেলে যে অল্প বয়সে সাংবাদিকতাও করেছে এবং গণঅভ্যুত্থানে যুক্ত ছিল, তাকে গ্রেফতার করার জন্য সে মাসের পর মাস জামিন পাচ্ছে না। তাইলে আমরা কিন্তু দেখতে পাই যে আমাদের ক্ষমতাসীন মহল থেকে এক ধরনের দঙ্গলকে উৎসাহিত করা হচ্ছে। ঠিক এই জিনিসটা আমরা ভারতেও দেখি যে এক ধরনের মানুষ সে মাসের পর মাস না বছরের পর বছর জেলখানায় কাটিয়েছে, আর আরেক দল এই যে যারা গরুর মাংস রাখার অপরাধে মুসলমানদের পিটিয়ে মারছে কিংবা হামলা করছে বা বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, তারা জানে যে তারা আইনের আশ্রয় পাবে এবং তারা জানে যে আইন তাদের ছোবে না, তারা জামিন পেয়ে যাবে। ফলে সমাজের মধ্যে একটা দঙ্গলবাজির রাজনীতি উৎসাহিত হয়। এটা খুব বিপজ্জনক। কিন্তু আমাদের একই সাথে মনে রাখতে হবে যে নাহিদ ইসলামের যে কথাটা বললেন, আমি ওনার এটা দেখি নাই, কিংবা শফিক সাহেবের ওটা আমি দেখেছি, কিন্তু আমার মনে হয় যে এই কথাটা আংশিক সত্য। শফিক সাহেবের কথাটার মধ্যে আংশিক সত্য তো আমি দেখি না। এটাকে যদি প্রেশার গ্রুপ হিসেবে ভাবা হয় তাহলে বুঝতে হবে যে তার রাজনীতি বিষয়ে ভাবনা চিন্তার ঘাটতি আছে। কিন্তু শুধু প্রেশার গ্রুপ না, মানে আমি বলবো যে এটার মধ্যে একদিকে যেমন সরকারের ব্যর্থতা বা গাফিলতি পরিষ্কার, যে সরকারের দায়িত্ব ছিল নুরুল হুদাকে জেলে নেওয়া, তার বিরুদ্ধে যথাযথ মামলাটা করা, সেটা তারা করে নাই। অন্যদিকে আরো বহু মব কিংবা দঙ্গলের বেলায় তাদের শুরুতেই উচিত ছিল একটা ইতিবাচক ভূমিকা নেওয়া, সেটাও তারা নেন নাই। ফলাফল হচ্ছে যে আমাদের দেশে মবের একটা রাজত্ব, দঙ্গলের একটা রাজত্ব কায়েম করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেটা খুব বিপজ্জনক। আচ্ছা ভাই, তাহলে এইখান থেকেই আপনারই একটা খুব গুরুত্বপূর্ণ আলাপে আমরা ঢুকতে চাই, সেটা হচ্ছে জাতীয় সমঝোতা। আমরা ধরেন এই যে সিরিজটাতে আলাপ করতেছে, এই সিরিজটা না আমরা দেখছি বাইনারির বাইরে। আমাদের দেশে খুব পরিষ্কারভাবে দুইটা পক্ষ খুব শক্তিশালীভাবে বিরাজ করে। ধরেন যেটাকে আমরা বলি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তথাকথিত, আবার মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, আবার আরেকটু বড় করে আমরা দেখলে শাপলা শাহবাগ বলতে পারি এটাকে। তো গণ অভ্যুত্থান বা 24-এর অভ্যুত্থানের একটা বড় অর্জন হচ্ছে যে 24 মানে জুলাইয়ের সময়টাতে এই বিভেদের দেয়ালটা ভেঙে গেছিল, সবাই একসাথেই ছিল, আমরা কেউ কাউকে আলাদা করতে পারিনি। কিন্তু জুলাইয়ের পর থেকে আবার মানে আগস্টের পর থেকে, অভ্যুত্থানের পর থেকে গত 10 মাসে আবার এই বিভেদের দেয়াল আবার স্পষ্ট হয়ে গেছে। সেইটা যেমন এই যে মব কালচারই বলেন, আবার অন্যান্য বিভেদগুলোকে স্পষ্ট করে তুলে, বিভিন্নভাবে মানুষকে হত্যাযোগ্য করে তুলে বলে পরস্পরকে অভিযোগ করে। সেইখানে আপনার ওই কথাটা যে আপনি জাতীয় সমঝোতার কথা বলতেছিলেন, এই মুহূর্তে এসে এই ধরনের সমঝোতা কিভাবে তৈরি হতে পারে? মানে আপনি অনেকগুলো যে প্রশ্ন একটাই করেছেন, কিন্তু আমি এর মধ্যে আসলে অনেকগুলো মানে ভাবনা যেগুলো নিয়ে নানান সময় বলেছি সেটার মানে আভাস বা পাচ্ছি, মানে যেগুলো একভাবে কথা বলার জন্য উস্কানি বোধ করছে আর কি। আমি ওর একটা পুরোনো জায়গা থেকে শুরু করি, আমি একটু স্মৃতি থেকে বলবো, সেই কারণে হুবহু উদ্ধৃতি না হতে পারে, কিন্তু ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আপনারা যদি অসমাপ্ত আত্মজীবনী পড়েন, ওখানে একটা অসাধারণ গল্প আছে, অসাধারণ একটা কাহিনী। মানে কাহিনীটা হলে হয় কি যে আমি নিজে ওই গল্পটা পড়ে বোধ করি যে 71 সালের পরে শেখ মুজিবুর রহমান কতভাবে ব্যর্থ হয়েছেন এবং সেই নিজের বলা গল্পের শিক্ষা নিজে গ্রহণ করেন নাই। আপনারা যদি 47 সালের পরে শেখ মুজিবুর রহমান, যিনি পাকিস্তানের একজন কর্মী ছিলেন, একনিষ্ঠ কর্মী ছিলেন, হ্যাঁ বলিষ্ঠ কর্মী ছিলেন, এবং এটা দোষের কিছু না, তো তিনি 47 সালের পরে পাকিস্তান নিয়ে বলছেন যে প্রথম কিছুদিন দেশটা চালিয়েছিল হচ্ছে স্বেচ্ছাসেবীরা, ভলান্টিয়াররা আর কি। তো সেই ভলান্টিয়ারদের বাহিনী, তারা ধরেন বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু শিক্ষিত জনগোষ্ঠী একটা বড় অংশ ছিলেন হিন্দু, তারা ভারতে চলে গেছেন। তো এই ডাকঘর বলেন, স্কুল চালানো বলেন, রেলওয়ে চালানো বলেন, চালানোর মতো লোক ছিল না। থানায় কোনো একজন কনস্টেবল হয়তো একটা থানায় আছে, বাকি সবাই চলে গেছে। তাহলে এই স্বেচ্ছাসেবীরা ওই থানাগুলো চালিয়েছে, রেল চালিয়েছে, ডাকঘর চালিয়েছে, এবং মানুষ একটা আশার ছোঁয়া পাচ্ছিল। অচিরে মুসলিম লীগ বোধ করলো যারে মানুষই যদি সব চালায় তাহলে আমরা দেশ স্বাধীন করে আমরা কি পাইলাম, তাই না? ফলে তখন হচ্ছে ওই যে ভলান্টিয়ারদের বাহিনীটাকে নিষিদ্ধ করা হলো, ভলান্টিয়ার বাহিনীর প্রধানদেরকে গ্রেফতার করা হলো, এবং পুরনো যে আমলাতন্ত্র ব্রিটিশ আমলের, সে আমলাতন্ত্রের হাতে পুরো পাকিস্তানকে দিয়ে দেওয়া হলো। এবং শেখ মুজিবুর রহমান বলছেন যে পাকিস্তান এইভাবেই একটা জাহান্নামে পরিণত হলো। তার মানে মানুষের সক্রিয় উপস্থিতিকে আপনি ধ্বংস করে দিয়ে, নাই করে দিয়ে আপনি পুরনো আমলা রাষ্ট্রকে ব্যবস্থা, ফলে নতুন পাকিস্তান, কিন্তু ওখানে কাঠামোটা পুরনো। তো ফলে কিছুটা নতুন আছে, কিন্তু পুরনো কাঠামোটা থাকার কারণে নতুনের যে সম্ভাবনা সেটা আর বাস্তবায়িত হচ্ছে না। এখন অনেক বছর আগে 2007-8 সালে এনটিভিতে আলফ্রেড খোকন একটা অনুষ্ঠান পরিচালনা করতেন। সেইখানে আমার সুযোগ হয়েছিল কর্নেল
কাজী নুরুজ্জামান ওনার একটা সাক্ষাৎকার নেওয়ার এবং উনি তার স্মৃতিচারণে বলছিলেন যে সেক্টর কমান্ডার কর্নেল কাজী নুরুজ্জামান বলছেন যে তার সেক্টরের মুক্তিযোদ্ধারা 16 ডিসেম্বরের পরে এসে তাকে বলছে যে, এবং এই গল্পটা বলতে যে আমি নিজে যতবার বলি ততবার কেঁপে উঠি আর কি। উনি বলছেন যে দেশ তো 9 মাসে স্বাধীন হয়ে গেল, আমরা তো ভাবছিলাম যে চীনের মতো লম্বা যুদ্ধ হবে, ভিয়েতনামের মতো 10 বছর যুদ্ধ হবে, তো 9 মাসে যখন দেশ স্বাধীন হয়ে গেছে তা আমরা তো দেশের জন্য প্রাণ উৎসর্গ করতে আসি, আমরা তো ফেরত যেতে চাই না, আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে যুক্ত করেন। এবং কাজী নুরুজ্জামান বলেন যে ওদের কথা শুনে আমিও ভাবতেছিলাম যাই তো এইভাবেই তো ভিয়েতনামের পুনর্গঠন হয়েছে, মানে যুদ্ধের মধ্যে তারা স্কুল খোলা রাখছে, যুদ্ধের মধ্যে তারা মাতৃসেবা খোলা রাখছে যতখানি সম্ভব। তার মানে যুদ্ধের পরিস্থিতির মধ্যে এবং যুদ্ধের পরেও পুনর্গঠন তাদের মাথার মধ্যে সবসময় ছিল। রাশিয়াতে এইভাবেই পুনর্গঠন হয়েছে, তো সেই জিনিসটা বোধহয় আমাদের দেশে হচ্ছে। তো তিনি তাদের বললে তোমরা কাজে নেমে পড়ো, তো তারা বলছে আমি ঢাকা কলেজ থেকে আসছি, কিন্তু আমার তো স্কুলে পড়ানোর সামর্থ্য আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি, আমি এটা জানি, আমি বোর্ড থেকে আসছি, আমি ব্রিজ কালভার্ট যেগুলো ভেঙে গেছে সেই ব্রিজ কালভার্ট গড়ে দিতে পারবো। তার মানে উনি বলতেছেন যে আমার সেক্টরের মধ্যে আমার মুক্তিযোদ্ধারা তারা এই কাজে লেগে পড়ছে যে কিভাবে দেশটাকে পুনর্গঠন করা যাবে, এবং অচিরে এই মুক্তিযোদ্ধাদের কামগুলো ভেঙে দিয়ে তাদেরকে 50 রুপি হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। এবং কর্নেল কাজী নুরুজ্জামানের বক্তব্য হচ্ছে যে এই ঘটনার পরে এই ক্ষুব্ধ হতাশদের একটা বড় অংশ রাজনীতি থেকে সরে গেল, একটা অংশ তাদের ক্ষোভ নিয়ে জাসদ কিংবা নানান নকশাল কিংবা সহপাঠী বা নানান গোপন দলে চলে গেল, এবং যে মুক্তিযুদ্ধোত্তর একটা পুনর্গঠনের সুযোগ তৈরি হচ্ছিল সেইটা থেকে আমরা সমস্ত মুক্তিযোদ্ধাদের দূরে সরাই নিলাম, এবং বরং আমরা ওই যে একটু আগে যে আমি মুজিব বাহিনীর কথা বললাম সেই মুজিব বাহিনীকে রক্ষী বাহিনী পরিণত করে এবার আমি গোটা দেশের উপর একচিটিয়া ক্ষমতা কায়েম করলাম। এবং এই ঘটনাটার আমি যে গল্পটা কর্নেল কাজী নুরুজ্জামানের বলছি, এই ঘটনাটা একটা অসাধারণ সাহিত্যিক বলবো চিত্রণ। আপনারা দেখবেন যে আখতারুজ্জামান ইলিয়াসের আরেকটা গল্পে মিলির হাতে স্টেন গান, এটা অসম্ভব ভালো একটা গল্প, যে জনগণের ক্ষমতাকে নস্যাৎ করে দিয়ে কিভাবে রাষ্ট্র ফেরত আসছে, এবং দেশের মধ্যে একটা নৈরাজ্য কিংবা একটা অস্থিরতা বা একটা মানে এমনকি এক ধরনের দঙ্গলবাজিও সেখানে তৈরি হচ্ছিল। আপনি যদি বলেন যে এই যে সবচেয়ে নিষ্ঠুরভাবে বললে যে আমাদের কাদের সিদ্দিকী যেভাবে রাজাকারদের প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন, এইটা আপনি যদি 72 সালের ইয়েতে চিন্তা করেন তাহলে সেটা শেখ মুজিবুর রহমান রাষ্ট্র ক্ষমতায় আছেন, তাহলে কাদের সিদ্দিকী এই কাজটা কীভাবে করে? এই কাজটা করা হচ্ছে হয় রাষ্ট্র তাকে উৎসাহিত করছে, কিংবা রাষ্ট্র তাকে তিনি রাষ্ট্রের সমান্তরাল একটা কাঠামো তৈরি করছেন। এটা কিন্তু রাষ্ট্রকে আর গণতান্ত্রিক হতে দেবে না, তাকে আর বিচার করতে দেবে না। তো ওই রাষ্ট্রটা আমরা কায়েম করলাম, যেটা আমি বললাম যে 47 সালের গল্পটা, যে পুনর্গঠন কিভাবে হলো না সেটা শেখ মুজিবুর রহমান নিজে দেখেছেন, নিজের আত্মজীবনীতে লিখেছেন। তিনি কিন্তু 72 সালে সেই কাজটা করেন নাই। তো ফলে পুনর্গঠন এবং এই পুনর্গঠনের প্রয়োজনে একটা জাতীয় সমঝোতা, এবং এই জাতীয় সমঝোতার জন্য একটা জাতি গঠনের একটা কর্মসূচি থাকাটা এটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো যে এটা এই ঐতিহাসিক সুযোগগুলো 71 সালে আমরা হারিয়েছি, 47 সালে তারা ইচ্ছা করে ত্যাগ করেছেন, 71 সালে এটা ঘটে নাই, এবং 24-এর পরেও আমি বলবো না যে আসলে খুব দারুণভাবে ঘটছে। 71 আর 24-এর মধ্যে আমি আরেকটা তুলনা টেনে ব্যাপারটাকে হয়তো আরেকভাবে বোঝাতে পারবো, যে এই ঘটনাটা রহমান সোবহান তার আত্মজীবনীতে বলেছেন। এই কিছুদিন আগে আমি আরেকটা প্রোগ্রামে এই গল্পটার কথা বলেছিলাম, যে পরিকল্পনা কমিশন, যেহেতু মুক্তিযুদ্ধের একটা ছাপ ছিল, ফলে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল, কিন্তু পরিকল্পনা কমিশন প্রধান যে কর্মসূচি হিসেবে ঠিক করেছিল ভূমি সংস্কার, যে চীন কিংবা ভিয়েতনাম কিংবা এমনকি দক্ষিণ কোরিয়া, মানে পুঁজিবাদী বলেন সমাজতন্ত্রী বলেন, যে দেশগুলোর বিকাশ ঘটেছে সেখানে বিকাশের একটা প্রধান শর্ত ছিল যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। সেটা করা হলে উৎপাদনশীলতা বাড়বে, কারণ সাধারণ মানুষের চাহিদা বাড়বে। তো এই অর্থনীতিবিদরা যখন এই জিনিসটাকে চিহ্নিত করেন এবং শেখ মুজিবুর রহমানের কাছে এই প্রস্তাবটা হাজির করেন যে ভূমি সংস্কার করতে হবে, এটা করা হলে ব্রিটিশ বা পাকিস্তান আমলের এই জঞ্জাল থেকে আমরা মুক্ত হয়ে আমরা দেশ পুনর্গঠনের কাছ থেকে আগাতে পারবো, শেখ মুজিবুর রহমান তাদেরকে বললেন যে ভূমি সংস্কারের পরিকল্পনাটা বাদ দিতে হবে, কারণ তার দলের কর্মীদের একটা বড় অংশ হচ্ছে জোরদারের ছেলে। তারা যদি জোরদারের ছেলে হয় তো ভূমি সংস্কারের কর্মসূচিতে তারা ক্ষতিগ্রস্ত হবে, দল ভেঙে যাবে, ফলে তিনি দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন না। এই যে দলের স্বার্থে আসলে জাতির স্বার্থ বিসর্জন দেওয়া,
এবং একইভাবে নিজের স্বার্থে দলকেও বিসর্জন দেওয়া, কারণ ৭০ অনুচ্ছেদ আসলে তার হাতে একক ক্ষমতা নিয়ে এসেছিল। এইটার মধ্যে দিয়ে আমাদের পুনর্গঠনটা হয়নি। এখন ২৪-এর এই ব্যাপারটা একটা উদাহরণ দেই, যে ধরেন দুইটা ছোট্ট ঘটনা, একটা হচ্ছে যে একটা বিপ্লবের বলেন বা একটা অভ্যুত্থানের বলেন, একটা বড় আকাঙ্ক্ষা থাকে জাতীয় সক্ষমতার বৃদ্ধি করা। আমরা যদি জাতি গঠন ব্যাপারটা বুঝি, তাহলে জাতি গঠন হওয়া মানে হচ্ছে জাতির সক্ষমতা বৃদ্ধি পাবে। আমরা গত সরকারগুলোর কথা জানি যে এত বড় বড় ব্রিজ কালভার্ট হয়েছে, আমরা কালভার্ট বানাতে পারি, আমাদের প্রকৌশলীরা ব্রিজ বানানোতে যুক্ত হন নাই। আপনি যদি পদ্মা সেতুর খোঁজ নেন, সেখানে হয়তো বালুর মান গুণাগুণ নির্ধারণের ছোট ছোট কাজ বাংলাদেশের প্রকৌশলীদের দেওয়া হয়েছে, আর এই বাকি পুরো কাজটা চীনা প্রকৌশলীরা সম্পন্ন করেছে। এটা যমুনা ব্রিজের জন্য সত্য, এটা 100 বছর আগে হার্ডিঞ্জ ব্রিজ যখন হয়েছে সেটার জন্য সত্য। জাতীয় সক্ষমতা আমাদের কখনো বৃদ্ধি করতে দেওয়া হয় না, বা প্রকল্পগুলো এমন থাকে। এখন এই সরকার যেভাবে তাড়াহুড়ো করে চট্টগ্রাম বন্দর ইজারা দিতে চাচ্ছে, আমি সেই একই জিনিস দেখতে পাই যে আমরা যদি বলি ২৪ একটা পরিবর্তন এসছে, তাহলে আমাদের তো দরকার যে স্বচ্ছভাবে খেয়াল করা যে কি কি কারণে চট্টগ্রাম বন্দর অচল থাকে, তার অদক্ষতা কোন জায়গাতে, আবার তার অদক্ষতা পুরোটা নিজের অদক্ষতা নাকি কোনো কোনো জায়গাতে ভৌগোলিক সমস্যা আছে, যে সেখানে জোয়ার ভাটা হয়, সেখানে পলি এরকম, সেখানে গভীরতা এত যে এত বড় জাহাজ সেখানে যেতে পারবে না। আমরা সেই প্রশ্নগুলোকে জাতীয়ভাবে মীমাংসার বদলে আমরা সরাসরি সরকারের দিক থেকে উদ্গ্রীবভাবে বিদেশি প্রতিষ্ঠান হাতে দেওয়ার প্রায় চেষ্টা করো। যে আপনি যে শফিক সাহেবের কথা বলছেন, তার ব্যক্তিগত আগ্রহ দেখে সকলে ভয় পেয়ে গেলেন যে তিনি কোনো বিদেশি প্রতিষ্ঠান হয়ে কথা বলছেন নাকি জাতীয় স্বার্থের পক্ষে কথা বলছেন। এরকম একটা পরিস্থিতি কিন্তু দাঁড়ালো। নানান চাপে সমালোচনা আমরা অনেকে লিখেছি, এখন এই বিষয়ে একটা আলাপ আলোচনার কথা আসছে, কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু এটা গোপনে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যেটা থেকে আমি আবারও উদ্বিগ্ন হচ্ছি, যে ধরেন আমাদের দেশে যখন কম্পিউটার সায়েন্স এসছে, সেটা কিন্তু অনেক আগে বুয়েটে, এবং কয়েক দশক ধরে আমরা এই কম্পিউটার সায়েন্সের লোকজনকে কিংবা সফটওয়্যার বিজ্ঞানী তাদেরকে, প্রযুক্তিবিদ তাদেরকে তৈরি করছি। সম্প্রতি বিশ্বব্যাংকের একটা প্রস্তাব, অনেকগুলো প্রস্তাব পাশ হয়েছে, যেখানে বাংলাদেশের সফটওয়্যার খাতে প্রায় 250 মিলিয়ন কিংবা তার কম বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করবে বিশ্বব্যাংক। বাংলাদেশের চাহিদা কি, এটা বিশ্বব্যাংক ঠিক করে দিচ্ছে ওখানে, আপনি না। যে দেশে সফটওয়্যার বিজ্ঞানীরা, প্রযুক্তিবিদরা তারা দুনিয়ার নানান দেশে কাজ করেন এবং অনেক বড় বড় প্রতিষ্ঠানে আছেন, সেই দেশে বিশ্বব্যাংক ঠিক করে দিচ্ছে তোমার এই জিনিস চাহিদা। এবং সেই চাহিদা যেগুলো আমরা দেখব, সেখানে এনবিআর, সেখানে আছে পরিকল্পনা কমিশন, সেখানে আছে আরও এরকম সরকারি সব সংস্থা, যেগুলোর সাথে সেখানে আমার সমস্ত গুরুত্ব জাতীয় তথ্য উপাত্ত ডেটা থাকে। আপনারা জানেন এটা ডেটার যুগ, যার কাছে যে যত ডেটা তথ্য উপাত্ত আছে সেই দেশকে তত বেশি নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে আমাদের বন্ধু বুয়েটের শিক্ষকরা যেটা বলছেন, অধ্যাপকরা যেটা বলছেন, যে এবং সেখানে কিন্তু বড় বড় পিএইচডি করার লোকজনের কথা বলছি আমি, যে বুয়েটের সেই অধ্যাপকদের কথা, যারা বলছেন যে বুয়েট হয়তো যে সফটওয়্যারটা 20 কোটি টাকায় বানাতে পারবে, কিংবা আমাদের দেশীয় একটা প্রতিষ্ঠান হয়তো 40 কোটি টাকায় বানাতে পারবে, সেটা বানানোর জন্য একটা বিদেশি প্রতিষ্ঠানকে 200, 300, 400 কোটি টাকার রেকর্ডও আছে। এই গত আমলে এনবিআর এবং আরও অনেকগুলো সরকারি সংস্থায় এত অনেকগুলো ভয়ানক ঘটনা ঘটেছে যে আপনি 200, 300, 400 কোটি টাকা দিয়ে সফটওয়্যার বানিয়েছেন, সেটা কোনোদিন কোনো কাজে লাগে নাই। সেই একই কাজ আপনি করছেন, আপনার দেশের মানুষদেরকে বঞ্চিত রেখে এবং দেশের সক্ষমতা বিকাশের কোনো সুযোগ না দিয়ে। আমরা কি আসলে ওই 47 সালে শেখ মুজিবুর রহমানের গল্পটার মতো পুরনো সমস্ত শক্তিকে ফেরত আনার বন্দোবস্ত করছে কিনা, জনগণের চোখের আড়ালে এই ঘটনাগুলো ঘটছে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। এক, আর দুই হচ্ছে যে আমরা আবার যদি মব বলি, মবের সাথে মব হচ্ছে মানুষের হতাশা, অবিশ্বাস এবং সরকারের প্রতি অনাস্থার একটা বড় কারণ। আমি বুঝি দুইটা কারণের মধ্যে একটা, সরকার অনেক ক্ষেত্রে নিজেই উস্কায়, তাকে প্রেশার গ্রুপ বলে মিষ্টি করে বকা দিয়ে, অন্যদিকে মানুষের মধ্যে এই হতাশাগুলো তৈরি হয়। এবং মানে ওই যে মানে মানে মব নিয়ে বিখ্যাত আলোচনাগুলোর মধ্যে একটা আছে, একটা বক্তব্য হচ্ছে এটা, যে মানুষ যখন মনে করে যে সরকার এই বিচারটা করে না কিংবা সরকার কিছু একটা লুকায়, তখন সে মনে করে যে জনগণ রাষ্ট্রের মালিক হিসেবে তারই এখতিয়ারটা হাতে নিয়ে নেওয়া উচিত। তো ফলে আমাদের যে জাতীয় পুনর্গঠন না হওয়া, তারই একটা দিকে দেখি যে আমরা অর্থনীতিও একইভাবে 24-এর আগের জায়গায় চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, আর একই সাথে জনগণের মানসিকতার দিক থেকেও সেই পুরনো বিপদগুলো সে আবার ফিল করতে থাকে। ফিরোজ ভাই, এই জনগণের মানসিকতার এই জায়গাটা থেকে যদি একটু দেখতে চাই, যে জুলাই হত্যাকাণ্ড, মানে এইটা তো একটা বিরাট হত্যাকাণ্ড। আমরা মনে হয় 1971 ছাড়া আর কোনো উদাহরণই পাবো না যে গত 100 বছরে যে এত মানুষকে এরকম নির্মম ভাবে। আবার ধরেন এখন এমন একটা যুগ যে প্রত্যেকটা ঘটনার এত ভালোভাবে ডকুমেন্টেড,
এত কিছুর পরেও জুলাই হত্যাকাণ্ডের বিচার বা শেখ হাসিনার বিচার, এই বিষয়টা কি এক ধরনের একটা কেতাবি বিষয়ে পরিণত হয়ে যেতেছে কিনা, মানে হ্যাঁ, এইটা সহ আপনি বুঝতে চাই যে ধরেন জুলাই শুরু হইলো, সোশ্যাল মিডিয়াতে আবার আমরা আওয়ামী পন্থীদের যেইভাবে জুলাই নিয়ে শেমিং করা বা এই ভুল কি বুঝতে পারতেছো, দেখলাম সজীব ওয়াজেদ স্ট্যাটাস দিয়ে বলতেছে কি তোমাদেরকে আমরা ক্ষমা করে দিচ্ছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের কি ফিরে আসার সম্ভাবনা আছে? আর হচ্ছে আমাদের এখানে বিচার প্রক্রিয়াটা কি ঝুলে পড়তেছে কিনা কোনোভাবে, এই সবকিছু। অনেক ধন্যবাদ। আমি পুরনো প্রসঙ্গে একটু কথা বলে, যদি আপনি মানে আমার ধারণা যে বেশি প্রলম্বিত না হয়, যে কথা বলে এটাতে আসি, কারণ আমরা আগের প্রসঙ্গে একটা জিনিস বাদ পড়ে গিয়েছে, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী এই যে রাজাকার মুক্তিযোদ্ধা বাইনারি, এইটা বাদ দেওয়া যে কেন দরকার ছিল, এবং জাতীয় সমঝোতা সেটা একটা অংশ হওয়া দরকার। আমরা সেই আলোচনাটা একটু সংক্ষেপে হলেও করি। আমি এটা বারবার বলে এসছি বা লিখে এসছি যে ৭১-এ যারা যুদ্ধাপরাধী ছিলেন, এটা পাকিস্তানি হানাদার বাহিনীর অংশ হোক কিংবা দেশের মতো তারা যারা অংশীদার ছিল, তাদের প্রত্যেকের শাস্তি পাওনা, এবং এই শাস্তিটা নিশ্চিত করতে হবে, এইটা নিয়ে কোনো কথা হতে পারে না। এক, দুই, এই শাস্তি দেওয়ার পরে বাকি যাদেরকে আপনি পাবেন, যারা পাকিস্তান রাষ্ট্রের পক্ষে ছিল কিংবা তার পক্ষে ছোটোখাটো ভূমিকা রেখেছে কিন্তু কোনো মানবতা বিরোধী অপরাধ করেনি, তাদেরকে আপনি কি করবেন? তাদেরকে আপনি কি আজীবন কাল ধরে অপমানিত করতে থাকবেন, নাকি তাদেরকে আপনি জাতির মধ্যে অন্তর্ভুক্ত করে নিতে থাকবেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক প্রশ্ন আমার কাছে মনে হয়। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটা রাষ্ট্রের অবশ্যই উচিত প্রধান যারা অপরাধী তাদের বিচার করার পরে অবশিষ্টদেরকে সমাজের মধ্যে নিয়ে নেওয়া। কারণ এই অবশিষ্ট সকলকে আপনি আসলেই মেরে ফেলতে পারবেন না। তাদের জন্য জেলখানা বানাতে গেলে অত বড় জেলখানা, দেশটাই একটা জেলখানা, একটা জেলাই হয়তো একটা জেলখানা বানাতে হবে, তো এটা সম্ভব হয় না। ফলে তাদেরকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াটা রাখা খুব দরকার। আমরা ৭১ সালে দুইটাই দেখেছি, দুইটাই হয়নি। একদিক হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি, সাধারণ ক্ষমা ঘোষিত হয়েছে এবং বড় বড় যুদ্ধাপরাধীরা ছাড় পেয়েছেন। আমি বলবো যে আমি জানি না কত বছর, তাদের মৃত্যুদণ্ডই দিতে হবে কেন? 5 বছর জেল হতে পারে, 10 বছর হতে পারে, 2 বছর হতে পারে, শাস্তির মাত্রা অনুযায়ী। এবং তারা ক্ষমা প্রার্থনা করে মানে অপরাধের শাস্তি ভোগ করা শেষে ক্ষমা চেয়ে সমাজের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। এটা একটা স্বাভাবিক সঙ্গত প্রক্রিয়া হওয়ার কথা। সাধারণ যুদ্ধাপরাধীদের বেলায় আমি বলবো যে একদমই একটা সাধারণ ক্ষমায় ঘোষণা করা উচিত ছিল, যারা এরকম কোনো কাজের সাথে যুক্ত না। কিন্তু আপনার এই সাধারণ ক্ষমার আওতায় আসলে সকলেই, আওয়ামী লীগের লোকজন যতই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করুক, সকলেই এসছে। কিন্তু আওয়ামী লীগ এই জিনিসটাকে জেদ টেনে গিয়েছে এবং সবসময় বিভাজনের রাজনীতিটা করে এসছে। এবং 2013 সালের পরে এই জিনিসটা কত গভীরভাবে হলো, এটা আমাদের প্রজন্মের সকলেই এটা সামনে থেকে দেখেছেন। 24-এর পরও আমার বক্তব্যটা একই, যে আওয়ামী লীগের যারা প্রধান অপরাধী ছিলেন, তার যারা সহযোগী ছিলেন, অর্থনীতি রাজনীতি এগুলোকে যারা ধ্বংস করেছেন, তাদের বিচার হওয়াটা দরকার, শাস্তি হওয়াটা দরকার। একই সাথে আপনি ছাত্রলীগের একজন সাধারণ কর্মী, তাকে যদি থানায় গ্রেফতার করাতে হবে, এটা নিয়ে বারবার দঙ্গল তৈরি করতে থাকেন, আপনি দেখবেন যে একদিকে বিচার প্রক্রিয়াটা হয় না, আরেকদিকে আপনি সমাজের মধ্যে একটা স্থায়ী নৈরাজ্য তৈরি করতে থাকেন, যেটার কোনো মানে হয় না। মানে নুরুল হুদার জেলে থাকা উচিত ছিল, সে কেন জেলে নাই সেটাই একটা আশ্চর্যের প্রশ্ন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা, যাদের বিরুদ্ধে কোনো রকম মানে এরকম যদি লোক থাকে যে যাদের বিরুদ্ধে কোনো রকম অপরাধের অভিযোগ নাই, তারা ওই নিপীড়ন করে নাই যে নিপীড়ন তাদের অনেক লোক করেছেন, তাহলে তাদেরকে আপনি সমাজের মধ্যে ধীরে ধীরে অন্তর্ভুক্ত করে ফেলবেন একটা জাতীয় সমঝোতার ভিত্তিতে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল, আমরা এই চেষ্টাটা আসলে দেখি নাই। ফলে আপনি যে শত শত মামলা তৈরি করছেন, আপনার মনে রাখা দরকার যে 13 সালে যুদ্ধাপরাধের যে ট্রাইব্যুনাল গঠিত হলো, অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা তার সাথে যুক্ত ছিল। তারা ধীরে ধীরে সেখান থেকে সরে গিয়েছিল, কারণ তারা দেখতে পাচ্ছে যে প্রক্রিয়াটার মধ্যেই এই ভুয়ো সাক্ষী তৈরি করা কিংবা মানে যে যেখানে ছিলেন না তার ব্যাপারে সেরকম মামলা তৈরি করা, সেগুলোর মধ্যে একটা জোর করে ফাঁসি দেওয়ার যেমন একটা বন্দোবস্ত ছিল, সেটার কারণে এই সংস্থাগুলো সেখান থেকে সরে আসে। একইভাবে শেখ হাসিনার বিচারটাকে আমার ভয় হচ্ছে যে সরকার তার মানে কি ব্যাখ্যা আমি জানি না, কারণ এই মানুষগুলো শেখ হাসিনা ফেরত আসলে তাদের নিরাপদ থাকার কোনো কারণ নাই, শেখ হাসিনা ফেরত আসবে বলে আমি মনে করি না। কিন্তু তারা এই কাজটা করছেন না, তারা বরং আমি একটা ব্যাখ্যা পেতে পারি যে তারা এমন একটা নৃশংসতা কিংবা এমন একটা অতিরিক্ত বিচারের একটা চেষ্টা করছেন, খাঁটি বিচারটা না করে, যেটাতে তাদের সকলেরই বিচার হতে পারতো। কিন্তু এটা পরে যে সমাজে আতঙ্ক তৈরি করেন, এটাতে সাধারণ আওয়ামী লীগের সদস্যরা হয়তো দেখা যায় তাদেরকে চাঁদা দেয়, ঘুষ দেয়, কিংবা তাদের রাজনৈতিকভাবে তার সাথে সম্পর্কিত হয়। আমি জানি না ব্যাখ্যাটা কি, এগুলোর মধ্যে দিয়ে তাদেরকে জিম্মি করে টাকা পয়সা না হতে পারে। বহু জায়গাতে বাণিজ্যের কথা শুনছি আমরা, নানান রকম মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য বা অন্যান্য নানান কিছু, এগুলো নিয়ে ভালো রকম গবেষণা হওয়া দরকার। কারণ শুধু শোনা কথার উপরে সবসময় বলা চলে না, কিন্তু গবেষণাটা হওয়া সম্ভব এবং গবেষণাটা করা উচিত। কিন্তু এই জাতীয় পুনর্গঠনের
ব্যাপারটা আসলে আমরা দেখছি না। এবং ওই যেটা বললাম যে এটা অর্থনীতির ক্ষেত্রে যেমন তার অভাব আছে, তেমনিভাবে রাজনীতিতেও তার অভাবটা প্রকট। আপনার একটা গুরুত্বপূর্ণ কমেন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ধানমন্ডি 32 নম্বরে যে হামলাটা হইল, এইটা নিয়ে আপনি বলতেছিলেন যে কি এইটা অন্তর্বর্তী সরকারের কর্তৃত্বকে খর্ব করে। তো এইটা যদি একটু ব্যাখ্যা করতেন, এটা আমাদেরকে একটু বুঝতে সুবিধা হইতো আর কি, যে এই ঘটনাটা মানে অনেকেই অনেকভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছেন। কেউ বলতেছেন যে কি এটা হওয়ারই ছিল, কেউ বলতেছেন যে কি এটার ওই সময়টাতে আর সেটা হওয়ার সুযোগ ছিল না। আমি এই বিষয়ে বেশ কয়েকবার লিখেছি, বলেছি, এবং আমার ধারণা যে আমার জীবনে বলা সমস্ত আলোচনার মধ্যে এটা সবচেয়ে অজনপ্রিয় অংশ। আচ্ছা। কিন্তু আমার মনে হয় যে প্রথম যখন আমি এটা বলেছিলাম, তারপরে ধীরে ধীরে দেখছি যে আমার পক্ষে বরং মানে প্রথমে আমার এটার জন্য নিন্দা করেছিলেন কিংবা খুব বিস্মিত হয়েছিলেন যে আমি কিভাবে এটা বললাম, সেরকম মানুষও ইদানিং এসে আমাকে বলছেন যে আপনার এই কথাটা এখন আস্তে আস্তে ঠিক বলে বুঝতে পারছে। মূল অংশটা আমি আগে ব্যাখ্যা করে ফেলেছি যে ধরেন একটা বিপ্লবী মুহূর্তে 71 সালে মুক্তিযুদ্ধের মধ্যে আপনি আপনার বিপক্ষের বহু সাংস্কৃতিক চিহ্নের উপর হামলা করেন, সেও আপনার বহু সাংস্কৃতিক চিহ্নের উপর হামলা করে। মৌলানা ভাসানীর বাড়িটা যে পাকিস্তানি হানাদার বাহিনী পুড়িয়ে দিয়েছিল কেন? মৌলানা ভাসানী 69 সালের গণঅভ্যুত্থানের একটা প্রতীক ছিলেন, এবং ভাসানী যেহেতু বারবার বলতেন যে জালো জালো আগুন জ্বালো, এবং সত্যি 69 সালে বেশিরভাগ জেলা প্রশাসকের বাড়িতে আগুন জ্বলেছিল, বেশিরভাগ একটা বড় অংশের সরকারি অফিসে আগুন জ্বালানো হয়েছিল, কারণ তারা ছিলেন নিপীড়নের প্রতীক। সো ওইটার জবাব তারা দিয়েছিল যে ওই প্রতীকটাকে ধ্বংস করে। আবার একই সাথে মুক্তিযোদ্ধারাও পাকিস্তানি বহু প্রতীক এবং চিহ্নের উপর হামলা করেছে, এবং এটা খুব সঙ্গত, এটা খুব স্বাভাবিক। এবং আমি একটা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে মুক্তিযোদ্ধাদের এই কাজটাকে আমি সমর্থন করি। আমি মনে করি যে গণঅভ্যুত্থানের দিনগুলোতে যতগুলো ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে এবং গণঅভ্যুত্থানের ঠিক পরপরও যতগুলো ভাঙা হয়েছে, এগুলাকে আমি জনগণের বৈধ কাজের প্রয়োগ মানে প্রকাশ বলে মনে করি। এর মধ্যে আমার এটা সমর্থন করতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু অন্যদিকে যখন এটা বৈধ সরকার প্রতিষ্ঠিত হয়, তখন সরকারের কাজ হচ্ছে তার মাধ্যমে আসলে যা যা ঘটবে সেটা ঠিক করা। ফলে তখন কি ভাঙবে, কাকে গ্রেফতার করা হবে, কাকে গ্রেফতার করা হবে না, আইন চলবে, সরকার তার কাজগুলো করবে। তখন যদি কেউ এরকম বড় রকম আইন ভাঙার কাজ করে, তখন সেটা হচ্ছে আসলে সরকারের কাজের একটা সমান্তরাল শক্তি তৈরি করা। এবং এই সমান্তরাল শক্তি কতটুকুন টিকবে বা কতটুকুন অগ্রগতিশীল হবে সেটা আমরা জানি না। কিন্তু এটার খারাপ দিকটা যেটা ঘটে সেটা হচ্ছে যে ধরেন মানে আমি যদি সংক্ষেপে বলি এইভাবে যে ঠিক আছে অধ্যাপক ইউনূস সরকার আপনি আছেন, আপনাকে সালাম, আপনি ভালো থাকেন, কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো এটা ভাঙবো, এটা গড়বো, এটা দেখবো। এটা যেটা ঘটে যে এমনকি আমার ধারণা যে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেও অনেকেই প্রকাশ্যে একজন করেছেন, আসিফ মাহমুদ, তিনি প্রকাশ্যে উৎসাহক বলে এই গুড়িয়ে দেওয়াটাকে সমর্থন করেছেন। কেউ কেউ হয়তো গোপনে সমর্থন করেছেন, আমি জানি যে কেউ কেউ বিরোধিতা করেছেন। কিন্তু মূল বিষয় যেটা সেটা হলো যে এই ঘটনার পর থেকে অন্তর্বর্তী সরকার সেনাবাহিনী এবং পুলিশের উপরে, পুরনো আমলাতন্ত্রের উপরে নির্ভর করতে বাধ্য হলো। কারণ জনতার শক্তি, জনগণের যে শক্তি, তার যে বহিঃপ্রকাশ, তার বদলে এটা এখন খণ্ড খণ্ড হয়ে প্রত্যেকে তার আগ্রহ অনুযায়ী, কারো আগ্রহ 32 নম্বর ভাঙায়, কারো আগ্রহ নারীদের পেটানোতে, কারো আগ্রহ মাজার ভাঙাতে, এই কাজগুলো তারা শুরু করেছে। ফলে এই জনতা আর নেই, বরং খণ্ড খণ্ড স্বার্থের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং এই খণ্ড খণ্ড স্বার্থের প্রকাশ যখন থাকে, তখন রাষ্ট্রের ন্যূনতম যে স্বার্থ, তার যে টিকে থাকা, সেটা রক্ষার স্বার্থে সরকার তখন নির্ভর করতে বাধ্য হয় তার যে সেনাবাহিনী, তার যে আমলাতন্ত্র, তার যে পুলিশ, এগুলোর উপরে। এবং আসলে যেমন আমি দেখলাম যে কেউ কেউ লিখছেন যে 32 নম্বর ভাঙাটা প্রমাণ করে যে জনতা মানে এই 24-এর জনতা ফেরত যায় নাই। আমি বলবো যে 32 নম্বর আসলে ছিল দঙ্গলের কাজ, এবং এই দঙ্গলের কাজটা জনতা শক্তিকে দুর্বল করেছে, এবং এটা অধ্যাপক ইউনূসকে দুর্বল করেছে। এবং অধ্যাপক ইউনূস যে আয়নাঘর দেখতে পেরেছিলেন, এটা জনতার শক্তির চাপে। আর অধ্যাপক ইউনূস যে আসলে আর সংস্কার করার মূল শক্তিগুলো হারিয়ে ফেলেছেন, কারণ এখন তিনি আসলে অনেকাংশে এই প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভরশীল। জনগণের শক্তিকে এই দঙ্গলবাজরা ইতিমধ্যেই বিভক্ত টুকরো টুকরো করে ফেলেছে। বলে আমি মনে করি যে এটার মধ্যে অনেক হয়তো আবেগ আছে, কিন্তু ঘটনাটা এই আবেগের বিরুদ্ধেই কাজ করেছে। মানে আপনি আবেগবশত যে কাজটা করেছেন সেটা আপনাকে দুর্বল করেছে। এবং এটা শেষ পর্যন্ত যেমন ধরেন কিভাবে এই জিনিস হতে পারে, এই যে আরেকটা ভাস্কর্য ভাঙা, জনগণ ভাঙলো যেটা,
সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। আমার এক বন্ধু সামিনা লুৎফা একটা ব্যক্তিগত আলাপচারিতা তাকে উদ্ধৃত করছে, কারণ ভাবনাটা তার, কিন্তু খুবই ব্যক্তিগত একটা আলাপচারিতায় বলছেন, কিন্তু ভাবনাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়। যে সামিনা লুৎফা বলছেন যে জনগণের ক্ষোভের প্রকাশকে কিউরেট করা দরকার ছিল। তার মানে জনগণ দেখেন আপনি 52 সালের ওই ফলকগুলো ভাঙে না, 71 সালের ফলকগুলো ভাঙে না, ভেঙেছে হচ্ছে শেখ মুজিবুর রহমানের বিরাট ভাস্কর্যটা, যে সবকিছু ছাপিয়ে একা তাল গাছের মতো অনেক বড় হচ্ছে, তাকে জনগণ ভাঙছে। সো এই যে ক্ষোভটা, যে একটা বড় অংশ ভাঙা, কিছু একটা নাই, ওই পাড়ের অংশটা দেখা যাচ্ছে, এবং সাথে আবার 71-52 ঠিক আছে, মানে জনগণ কি কি ভাঙে আর কি কি ভাঙে না, এইটা কি সংরক্ষণ করা উচিত ছিল, কিন্তু না করে সিটি কর্পোরেশন বুলডোজার আসলে সবকিছুকে ভেঙে দিচ্ছে। এটা হচ্ছে যে জনগণের উপরে আসলে সরকারের মানে মাতব্বরি, যেটা অন্যায়। ফিরোজ ভাই, এখন যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই সেইটা আমার কাছে মনে হয় যে মানে 24-এর অভ্যুত্থানে বাংলাদেশের প্রগতিশীলদের ভূমিকাটা নিয়ে আর কি বোঝা যাবে। ধরেন আপনাকে তো আমরা বহু কাল ধরেই দেখতেছি যে আপনি বহুদিন রাজনীতি করছেন, বামপন্থী রাজনীতিতে সক্রিয় ছিলেন। আবার এই আপনাকে নিয়েই জুলাইয়ের পরে এক ধরনের একটা ট্যাগিং কালচার শুরু হয় যে আপনি আসলে কতটা বামপন্থী। এমনকি এইটা শুধু আপনার সাথেও না, এইটা তো খুব পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে অভ্যুত্থানকে যারা ওন করতে চাচ্ছে তারা এক ধরনের একটা ট্যাগিং কালচারের মধ্যে পড়ে যেতেছে, আবার যারা এইটাকে ক্রিটিক্যালি দেখতে চায় তারা আরেক ধরনের ট্যাগিং কালচারে পড়ে যেতেছে। এজ এ হোল এই বিষয়টাকে আপনি কিভাবে ডিল করেন বা দেখেন কিভাবে? এটাতে আমি এই বিষয়ে আমি দুইটা বিষয় বলতে চাই। একটা হচ্ছে যে আমাকে বাম বলে চিহ্নিত করে তারা, যারা এই দঙ্গলের রাজনীতির বিষয়ে আমার কথাগুলোতে যারা ক্ষুব্ধ, আবার আমাকে ডান বলে চিহ্নিত, বাম না, অন্তত ডান না বলুক, বাম না বলে চিহ্নিত করে তারা, যাদের বিষয়ে আমি সমালোচনা করি যে তারা বাংলাদেশের প্রগতিশীল ঐতিহ্যটাকে ভারতের স্বার্থের সাথে সম্পর্কিত করেছে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেব, এটা আসলে বারবার বলা হচ্ছে, এত একটা গুরুত্বপূর্ণ ঘটনা। 1972 সালে ন্যাপ মুজাফফর ছিল একটা মস্কোপন্থী দল। মানে ন্যাপ ভাসানী যেমন ছিলেন একটা মানে কৃষক শ্রমিকের নিজস্ব রাজনীতির বিকাশ আকাঙ্ক্ষা করতেন, ন্যাপ মুজাফফর সাহেব উনি মস্কোপন্থী পরিচিত ছিলেন। কিন্তু মুজাফফর সাহেবের একটা অসাধারণ বাক্য ছিল 72 সালে, উপলব্ধি বলবো আমি। উনি বলছিলেন যে এই যে গণপরিষদ, এটা তো পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য নির্বাচিত হয়েছিল। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তো এই জনগণের আকাঙ্ক্ষার একটা বিরাট পরিবর্তন ঘটেছে। আর এই যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষার পরিবর্তন, সেটাকে কি আর এই গণপরিষদ ধারণ করে? ফলে জনগণের আকাঙ্ক্ষার যে বদল ঘটলো, সেটার জন্য তো নতুন একটা নির্বাচন দরকার। এইটা তিনি যখন বললেন, যেটা ঘটলো, উনি যেহেতু মস্কোপন্থী ছিলেন, ভারত বলল মস্কোকে যে ওনাকে একটু সামলান, কারণ হচ্ছে যত নতুন নির্বাচন হয় আওয়ামী লীগের অনেক নেতা জিতবে না। তারা অনেকেই কলকাতায় ফুর্তি করেছে, আওয়ামী লীগের লোকজন তাদের ভোট দেবে না, অনেকেই খারাপ লোক, অনেকেই এটা অনেকেই সেটা, এবং মানুষের আসলে একটা আকাঙ্ক্ষার যে বদল, সেটাতে একদমই নতুন লোকজন নির্বাচনে জিতে যাবে। সো ওনাকে থামানো হলো, এবং উনি এই বিষয়ে আর কখনো কথা বলেন নাই, ওই একবার বলেছিলেন। তাহলে আপনি দেখেন, কিন্তু এই কথাটা আবার মৌলানা ভাসানী বারবার বলে গিয়েছেন, অনেকবার বলে গিয়েছেন যে নতুন নির্বাচনটা কেন দরকার এই বাংলাদেশের সংবিধান তৈরি করার জন্য। আমি বাংলাদেশের বামপন্থীদের একটা সমস্যা দেখি, সেটা হচ্ছে যেমন এই যে যেটা তাদের বন্দর নিয়ে ইয়ের মধ্যে আমি বললাম, ধরেন আমি এখানে নাম বলবো না, কারণ আমি ব্যক্তিগতভাবে বিদেশ সরাতে চাই না, কিন্তু ব্যাপারটা তাৎপর্যপূর্ণ যে গত বছর জুলাই আগস্টের ভয়ঙ্কর দিনগুলোতে যখন এক একটা স্ট্যাটাসের জন্য পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, মোবাইল খুলে সার্চ করতেছে, তখন ধরেন আমি একটা বামপন্থী দলের নেতাকে দেখতে পাচ্ছি যে উনি প্রিয় মেসি, ভালোবাসার মেসি, একজন হয়তো প্রকৃতির ছবি দিচ্ছেন, একজন হয়তো ভাই বোনদের ছবি দিচ্ছেন। জুলাই আগস্টে এই যে খুন, ধ্বংস, মৃত্যু, পুলিশের এই ভয়াবহ নিপীড়ন, হেলিকপ্টার থেকে গুলি, তাদের কোনো বিকার নাই। এটা তারা কেন করছেন? তারা কি চারদিকে মৃত্যু দেখতে পাচ্ছেন না? কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা মুক্তিযুদ্ধ কিংবা তাদের বিবেচনা যেটা ধর্মনিরপেক্ষতা, এটার গ্যারান্টি হিসেবে তারা ভাবতেছেন ভারতের উপস্থিতিকে। এটা আমি মনে করি যে একটা দেশের স্বাধীন বিকাশের জন্য অত্যন্ত ক্ষতিকর। মানে আমি কিন্তু কোনোভাবেই ভারতের সাথে শত্রুতা করতে চাই না। আমি চাই ভারতের সাথে একটা মিত্রতা, পাকিস্তানের সাথে আমি মিত্রতা চাই, আমি মায়ানমারের সাথে মিত্রতা করতে চাই, কারণ এই শত্রুতা আমাদের কোথাও পৌঁছায় নেবে না। কিন্তু একই সাথে এটা ভারত হোক, এটা পাকিস্তান হোক, এটা মায়ানমার হোক, আমাকে আমার আত্মমর্যাদার ভিত্তিতে দাঁড়াইতে হবে, স্বাধীনতার ভিত্তিতে দাঁড়াইতে হবে। ফলে এইটা বাংলাদেশে এটা খুবই বিপ্লবী
অসম্ভব কথা বলে মনে হয়, আমার কাছে মনে হয় এটা ন্যূনতম কথা। এবং এই বামপন্থীরা যে মানে আমি বামপন্থীরা বলে গড় বলা ঠিক হচ্ছে না, কিন্তু এই যে ভারতপন্থী বামপন্থীরা তারা মুক্তিযুদ্ধকে মনে করে ভারতের অবদান, ভারতের দান, এবং সেই কারণে জনগণের যে এখতিয়ার, জনগণের যে ভূমিকা, সেটাকে তারা খর্ব করে দেখে। এইটার ফলে তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এবং ভারতকে মনে করে নিশ্চয়তা, বিমা, যে মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা, জনগণের অধিকার এগুলো রক্ষা করার ফলে জনগণ যখন অধিকারহীন হয় কিংবা মানে মানে ধর্মনিরপেক্ষতা যখন ভুলুণ্ঠিত হয় কিংবা অন্য যা কিছু ঘটুক, কিংবা ভারতে মুসলমানদের উপরে ভয়াবহ নিপীড়ন যখন ঘটতে থাকে, তারা চুপ থাকে, তারা কথা বলতে পারে না। আপনি একটা ছোট্ট জিনিস দেখেন যে বাংলাদেশের বামপন্থীদের একটা বড় অংশের সমস্যা, ঐতিহাসিকভাবে যারা মস্কোপন্থী ছিল এখন তারা ভারতপন্থী, তারা ফারাক্কাবাদ নিয়ে কোনো কথা বলে না। তো ফলে আমি মনে করি যে শব্দের মধ্যে কি আছে, বাম ডান অমুক তমুক এগুলোর মধ্যে আসলে কিছু নাই, যদি শব্দটার মধ্যে আসলে কোনো সারবস্তু না থাকে। তো আমি সেই কারণে ব্যক্তিগতভাবে নিজেকে কখনো বাম বলে পরিচয় দেই না, কারণ ভ্লাদিমির ইলিচ লেনিন সোশ্যাল ডেমোক্র্যাট পরিচয়টা নিজের দিতেন না। মানে 1918 সালের পরে তাদের পার্টির নাম বদলে ফেলেছিলেন, যদি ইউরোপ জুড়ে সোশ্যাল ডেমোক্রেট পার্টি বেশিরভাগ বামপন্থী দলের নাম ছিল, কারণ জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি যারা, তারা এই জার্মানির যে সাম্রাজ্যবাদী যুদ্ধ সেটাকে সমর্থন করেছিলেন। তো উনি ওই ট্যাগিংয়ের ভয়ে যে না, এই নামটার মধ্যে দিয়ে ওই জার্মান সম্প্রসারণবাদ, আধিপত্যবাদের একটা প্রকাশ ঘটে, সে কারণে তিনি তার দলের নাম বদলে ফেলেছেন। তা আমি মনে করি যে বাম নামটা আমাকে ঠিক কোনো কিছু এগিয়ে দেয় না, বরং এটা ক্ষতিকর। এবং যে প্রবণতার বিরুদ্ধে আমরা প্রথম থেকে, আমার রাজনৈতিক জীবনে প্রথম থেকে আমরা লড়াই করছি যে না, ভারতের সম্প্রসারণ কিংবা তার যে আধিপত্য বা তার যে চাপিয়ে দেওয়া রাজনীতি সংস্কৃতি, সেটার বিরুদ্ধে আমাদেরকে স্বাধীনভাবে দাঁড়াতে হবে। এবং শত্রুতা আমরা করতে চাই না, ভারতের সাথে আমরা একটা মিত্রতায় যেতে চাই। তো সেই রাজনীতির প্রয়োজনে আসলে এই যে ভারতপন্থী বা আওয়ামীপন্থী বলে পরিচিত হওয়াটা, এটা খুব বিপজ্জনক। এক, অন্যদিকে যারা আবার বাম বলে ট্যাগ করার চেষ্টা করে, তারা আসলে কতগুলো প্রশ্নের উত্তর দিতে চায় না। সেই প্রশ্নের উত্তর দিতে না চায়, তারা সরাসরি এটা বলে পার পেয়ে যাওয়ার চেষ্টা করে যে সত্যি এই মব এটা প্রেশার গ্রুপ কিনা, এটার ফলে নারীরা বিপদের মধ্যে পড়ে কিনা, এটার মধ্যে দিয়ে সমাজে একনায়কতান্ত্রিক কিংবা গণবিরোধী শক্তিগুলা, পৃথিবীর নানান দেশে আমরা দেখি যেভাবে দঙ্গলকে কেন্দ্র করে ভারতে এটা গড়ে উঠেছে, একসময় মার্কিন যুক্তরাষ্ট্র এটা ছিল, এটা গড়ে ওঠে কিনা, এই প্রশ্নগুলো মোকাবিলা করা অত্যন্ত জরুরি। এই প্রশ্নের উত্তর তারা দিতে চায় না, ফলে তারা ওই বামপন্থী ট্যাগ দিয়ে তারা এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য নিজস্ব একটা রাজনীতি বরং এই মাঝখানের পথটা দিয়ে হয়তো মানে ইয়ে হবে। এটা আবার কোনো মধ্যপন্থী পথ না, কিন্তু এটা মাঝখান দিয়ে অবশ্যই যায়। তাহলে ফিরোজ ভাই, আমরা মোটামুটি আলাপটাকে একটু গুছিয়ে আনি যে ধরেন সংস্কারের অনেক আলাপ হচ্ছে, কমিশনগুলো আগায় যাচ্ছে, প্রস্তাব আসতেছে, মিটিং হচ্ছে, ডিবেট হচ্ছে, সেটা নিয়ে আলাপ হইতেছে। শেষ পর্যন্ত সংস্কারটা কোথায়, কত দূর পর্যন্ত আমরা পাবো, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আপনি কতটা আশাবাদী, আর হচ্ছে যে কি যে এইখানে এই সামনের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো আমাদের জন্য কি আসতে যাচ্ছে, এই সবকিছু মিলে আপনি একটা প্যাকেট করে দিবেন। আমি মানে এটাকে যেটাকে বোঝা যাচ্ছে যে মানে একটা ইয়ে করার চেষ্টাই করি। একটা বিষয় হলো যে আমরা একটা জিনিসকে স্রেফ একটা ঘটনা হিসেবে দেখি, গণরুম। আমি গণরুমকে ঘটনা হিসেবে দেখি না, আমি গণরুমকে দেখি একটা রাজনৈতিক পদ্ধতি হিসাবে, যে পদ্ধতিতে একটা রাষ্ট্র কিংবা একটা সরকার জানে যে সে জনগণের একটা বড় অংশের কোনো আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারবে। এই তরুণ যারা শিক্ষার্থী, যারা বিশ্ববিদ্যালয়ে বলি, নানান কলেজে বলি বা নানান স্তরে পড়াশোনা করে, সো তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তৃণমূল পর্যায়ে যে রাজনৈতিক কাঠামো তৈরি করা হয়েছিল, আপনি জানেন যে যে কোনো শাসন ব্যবস্থা তার নিজস্ব একটা রাজনৈতিক কাঠামো তৈরি করে। বাংলাদেশের এই রাজনৈতিক কাঠামো বিকশিত হয়ে হয়ে তৃণমূল পর্যায়ে গণরুম পর্যায়ে গিয়েছিল, যেটার মধ্যে দিয়ে গণরুমের মধ্যে দিয়ে আমাদের এখানকার 17-18 বছর একটা ছেলে মেয়ে নিপীড়িত হবে বা তার মানসিক ইয়ে গড়ে উঠবে। তো এটা ছিল আসলে একটা চরম লুণ্ঠন কেন্দ্রিক একটা ঘটনার তৃণমূলের প্রতিফলন। 24-এ এই গণরুমকে উচ্ছেদ করে তরুণরা এবং ওই রীতিমতো ছাত্রলীগকে মেরে, এবং আমি বলবো যে সেখানে ছাত্রলীগের বহু লোক নিপীড়িত হয়েছেন, খুন হয়েছেন, কিন্তু এগুলো কিন্তু আসলে অভ্যুত্থানের ঘটনা। সেগুলোকে এই জন্য আমি রাজনৈতিক অপরাধ হিসেবে কোনোভাবেই দেখব না, বরং এগুলো আসলে মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষার একটা প্রকাশ। তো এবং খুনাখুনির কাজটাও ছাত্রলীগের দিক থেকেই শুরু হয়েছিল এবং তারাই নিপীড়নগুলো শুরুতে করেছিলেন। কিন্তু এই প্রকাশটা যে বাংলাদেশে ঘটেছে, সেখানে সামনের দিনে ক্ষমতায় যেই থাকুক, সে অত সহজে এই দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না।
ফলে আওয়ামী লীগ আজকে নাই, যদি নতুন কেউ যেই আসুক ক্ষমতায়, সে বাংলাদেশের তরুণরা যারা হয়তো এখনো জানেন না তারা কি চান, কিন্তু পুরনোটা যে তারা চান না এটা পরিষ্কার। এবং এই কারণে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের নতুন রাজনীতি, যেটা ভারতীয় বলি, পাকিস্তানি বলি, কিংবা অন্য যে কোনো দেশের, মার্কিন যুক্তরাষ্ট্র বলি, চীন বলি, কারো তাবেদারি মুক্ত, কিন্তু প্রত্যেকের উন্নয়ন থেকে যদি কোনো শিক্ষার ব্যবস্থা থাকে সেটা শেখার সম্ভাবনাময়, এরকম একটা রাজনীতির বিকাশের সম্ভাবনা বাংলাদেশে আছে। অন্যদিকে ছোট হলেও আশঙ্কাটা হচ্ছে এই যে এই দঙ্গলবাজরা তারা চেষ্টা করবে আবার নানান জায়গায় দঙ্গল তৈরি করে একটা কি বলবো এটাকে, যে একটা সংখ্যাগরিষ্ঠের ধর্ম চাপানো, সংখ্যাগরিষ্ঠের ভাবনা চাপানো, যেটার মধ্যে আসলে সংখ্যাগরিষ্ঠের স্বার্থ ক্ষুণ্ণ হয়, সেরকম একটা মতাদর্শ চাপিয়ে দেওয়ারও তারা চেষ্টা করবে। ফলে বাংলাদেশ সামনের দিনে আসলে অনেক রকম রাজনৈতিক সংঘাত এবং আন্দোলনের মধ্যে দিয়ে যাবে। কিন্তু আমি আশাবাদী যে তরুণদের এই বিকাশের পথটা একটা জাতি গঠন, যেটাকে আমি বলতে চাই, কিংবা জাতীয় পুনর্গঠন বলি, বা একটা নতুন রাজনৈতিক সমঝোতা বলি, একটা নতুন সামাজিক চুক্তি বলি, সেই কাজগুলো করার দিকে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। কারণ আমার মনে হয় যে আমাদের যদি খুব কি বলবো এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলতে চাই, আমাদের যে তরুণ জনগোষ্ঠী তাকে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধারণ করতে পারছে না, এটাই 24-এর গণঅভ্যুত্থানের কারণ। এবং এই ধারণ করতে না পারাটার ফলে যে পাত্রটা বিস্ফোরিত হয়েছে, ফলে রসায়নে যেটা বলে যে নতুন ফ্রি এজেন্ট তৈরি হওয়া, যে কোনো দিকে সে বিক্রিয়া করতে সক্ষম, সেই ঘটনাটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর তরুণ জনশক্তি যারা ঠিক কী করবে আমরা এখনো জানি না, তাদের মতাদর্শ কী হবে আমরা জানি না, কিন্তু এটার পুনর্গঠনের সুযোগ আছে। আমি এই কারণে আশাবাদী যে 24 থেকে 71-এর মতো আরও বড় কিছুর সূত্রপাত ঘটতে পারে, এই আশাটা আমার আছে। ফিরোজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে আবারও আপনার সাথে কথা বলার সুযোগ হবে। নিশ্চয়ই, মানে আপনাদেরকে ধন্যবাদ, কিছু কথা বলা গেল, এবং ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।